অভিশপে নিয়াজকে একটা মেয়ের সাথে হেসে কথা বলতে দেখে বেজায় রাগ হলো জাফরিনের। পুরনো সে কথাগুলো মনে পড়ে গেল। সেই সাথে অদ্ভুত এক ভয়ও চেপে ধরলো তাকে। কিন্তু কেন? সে তো আর এই বিষয় নিয়ে ভাবতে চায় না, নিয়াজকে নিয়েও না। তবুও কেন এই লোকটাকে অন্য কোনো মেয়ের সাথে দেখে এত খারাপ লাগছে তার? কেন রাগ হচ্ছে? নিয়াজ স্বাধীন মানুষ। সে যার সাথে ইচ্ছা কথা বলুক, তাতে জাফরিনের খারাপ লাগবে কেন? তাহলে কি জাফরিন এখনো নিয়াজকে সেই প্রতিদিনের মতো ভালোবাসে? এখনো তাকে চায়? অদ্ভুত সব অনুভূতি আর প্রশ্ন জাফরিনের মনে গুড়গুড় করছে। জাফরিন মনে মনে আওড়ালো, শহরে আর কোনো কফি শপ ছিল না, এই লোককে এখানে ডেটে আসতে হলো। জাফরিন বান্ধবীদের সাথে আজকে একটা গেট টুগেদারের জন্য এসেছে। সে দেশে আসার পর সব বান্ধবীরা মিলে একদিন এক হওয়ার এক জায়গায় হওয়ার জন্য প্ল্যান করেছিল। অনেক দিন থেকেই করছিল। মাঝে জাফরিনের জ্বর ঠান্ডা হওয়ায় সেটা পেছাতে পেছাতে আজকে এক জায়গায় হয়েছে তারা। আর কাকতালীয়ভাবে নিয়াজও এই কফি শপে এসেছে একটা মেয়ের সাথে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে বেশ শিক্ষিত এবং আধুনিক ঘরানার। একটা হালকা কুচি কলা পাতা রঙের শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া। হয়তো কলিগ হবে, একসাথে চাকরি করে। দুজনেরই দুজনেই ডাক্তার, নতুন করে প্রেম করছে। কফি শপটা বেশ বড় হওয়ায় জাফরিন নিয়াজকে ভালোভাবেই দেখতে পেলেও নিয়াজ পারছে না, কারণ তারা পিছনের স্পেসে অন্য কর্নারে। অদ্ভুত এক জেলেসিতে মন মেজাজ খারাপ হয়ে গেল। তারা কি কথা বলছে জানার উপায় নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ 4-5 বছরের একটা কিউট বাচ্চা মেয়ে প্লে গ্রাউন্ড থেকে দৌড়ে তাদের কাছে গেল। বাচ্চাটা বেশ হাঁপাচ্ছে, হয়তো অনেকক্ষণ ছুটোছুটি করে খেলেছে তাই। নিয়াজ তাকে যত্ন করে কোলে বসে পানি খাওয়াচ্ছে। জাফরিন বেশ অবাক হলো। নিয়াজ কি তবে একজন বাচ্চার মার সাথে প্রেমে জড়িয়েছে? হতেই পারে। এত সব প্রশ্ন আর চিন্তার মধ্যে জাফরিনের এক বান্ধবী তাকে ডাক দিল। চিন্তার ছেদ হলো তার। জাফরিনের বান্ধবী সুমনা বলল, কিরে, তখন থেকে সামনের দিকে তাকিয়ে কি সব ভাবছিস? কোন খেয়ালে ডুবে আছিস? আমরা সে কখন থেকে বক বক করে যাচ্ছি আর তুই কিছুই বলছিস না। কতদিন পর একসাথে হলাম আমরা। জাফরিন মুখে হাসি নিয়ে বলল, কোথায়, কিছু না তো। কিছু ভাবছি না। তারপর বল, তোদের কি অবস্থা? কার কেমন দিন যাচ্ছে? সবাই বিয়ে শাদী করা শেষ? সুমনা বলল, সবার বিয়ে শাদী হয়ে বাবু পয়দা করাটাও শেষ। গ্রুপে একমাত্র তুই হতভাগী সিঙ্গেল হয়ে আছিস। তারপর বল, তুই কবে বিয়ে করছিস? জাফরিন হেসে বলে, কপালে যেদিন বিয়ে লেখা আছে সেদিনই হবে। তবে বাড়িতে কথা হচ্ছে এ নিয়ে, হয়তো খুব তাড়াতাড়ি একটা কিছু শুনতেও পারিস। অন্য এক বান্ধবী বলল, যাক, ব্যাপারটা ভালো। বিয়েতে কিন্তু দাওয়াত দিবি। কারো বিয়েতে তুই ছিলি না, কিন্তু তোর বিয়েতে আমরা সবাই থাকতে চাই। জাফরিন হে সূচক মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, সেদিন আগে আসুক, সবাইকেই বলবো। তাদের কথার মাঝে তাদের খাবারের অর্ডার চলে আসলো। জাফরিন আর চোখে নিয়াজদের টেবিলের দিকে তাকালো। নিয়াজ এখনো বাচ্চা মেয়েটাকে কোলে নিয়েই আছে, গল্প করছে। বাচ্চার মাও হেসে হেসে সাথে সাথে গল্প করছে। দেখে মনে হচ্ছে তিনজনের একটা হ্যাপি ফ্যামিলি। হঠাৎ করে জাফরিনের বুকের ভেতর অদ্ভুত ব্যথা অনুভব হলো। কষ্ট হচ্ছে তার, শ্বাস ভারী হয়ে আসছে। এত বছর পরেও সে কিছুই বলতে পারেনি, অথচ নিয়াজকে বলে থাকার জন্য সে কম চেষ্টা করেনি। জামার হাতাটা সরিয়ে নিয়াজের হাতের দিকে তাকালো সে। এই বিষয়টা তাকে কত কষ্ট দিয়েছে আর দেয় একমাত্র সেই জানে। যখন খুব বেশি খারাপ লাগে, নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তখন এসব উল্টাপাল্টা করে নিজের সাথে। কাউন্সিলিংও করিয়েছে, মেডিসিন আর মেডিকেশন সবকিছুর মধ্যে দিয়েই গেছে সে। তবুও সে বের হতে পারেনি। অন্যদিকে নিয়াজ এখানে এসে একটা গুরুত্বপূর্ণ কাজে। এই যে ছোট্ট কিউট বাচ্চা মেয়েটা জন্ম নিয়েই ফুসফুসের একটা ত্রুটি নিয়ে জন্মেছে। ফুসফুসের গঠন ত্রুটিযুক্ত, তাই একটু হাঁটাহাঁটি আর ছুটোছুটি করে হাঁপিয়ে যায়। এই বাচ্চাটা তার পেশেন্ট। সামনে তার একটা মেজর সার্জারি আছে। তার আগে বাচ্চার সাথে একটা লাইভ সেশনের জন্য আজকে এই কফি শপে আসা। বাচ্চাকে কোলে নিয়েই নিয়াজ বলল, আপনার বাচ্চা বেশ শান্ত। ও কি এখানে ও কি এখানেই কথা কম বলছে, নাকি বাসায়ও এমন শান্ত শান্ত কথা বলে, শান্ত এবং কম কথা বলে? নিয়াজের সামনে যে ভদ্র মহিলাটা বসা, ওনার নাম নীলা। পেশায় একজন ব্যাংকার, সিঙ্গেল মাদার। সে বলল, না, শান্ত না, অনেক দুষ্ট, অনেক অ্যাক্টিভ বাচ্চা, কিন্তু আশ্চর্যজনক ভাবে বাইরে আসলে সে এমন ভাবে চুপচাপ হয়ে যায়। নিয়াজ বলল, বাহ, দারুণ তো। আপনার মেয়ে তো বেশ বুদ্ধিমতী, সাথে অনেক আদরে। নীলা বলল, আমার বাচ্চাটার জন্ম থেকেই এই সমস্যা। প্রেগনেন্সির সময়ে ডাক্তার বলেছিল কিছু সমস্যা হতে পারে। নিয়াজ বলল, বাচ্চার বাবা আসেনি যে? বাচ্চাটা অসুস্থ। আপনাদের দুজনকে তো এখানে
এখানে বাচ্চাকে প্রপার কেয়ার আর সময় দেওয়ার দরকার। নীলা হঠাৎ করে বিষণ্ণ হয়ে গেল, শুকনো গলায় বলল, বাচ্চার বাবা এই দুনিয়াতে নেই। আমি একজন সিঙ্গেল মাদার। বাচ্চার যখন 2 বছর বয়স তখন হঠাৎ করে স্ট্রোক করেছিল। হসপিটালে যাওয়ার সময়টুকু পাওয়া যায়নি, তারপর থেকে একাই মেয়েকে বড় করছি। নিয়াজের এক পলক স্থির হলো নীলার দিকে। কত অবলীলায় কঠিন একটা সমত্ব বলে দিল। আসলে এই সত্যের উপর আর কোনো সত্য হতে পারে না এই পৃথিবীতে। নিয়াজ বিনয়ের সাথে বলল, সরি আপনাকে কথাটা বলে কষ্ট দেওয়ার জন্য। আসলে বাচ্চা খুব ছোট আর সে কেসটাও ক্রিটিক্যাল। এই সময় বাচ্চার নিজের প্যারেন্টস এর প্রপার কেয়ার দরকার হয়। আমি এইভাবে কোনো আউটডোর পেশেন্ট দেখি না। আপনি আমার ফ্রেন্ডের কাজিন। রাকিব আমাকে রিকমেন্ড করেছিল আপনার বেবির এই বিষয়ের জন্য। আপনি আমাকে যে রিপোর্টস গুলো মেইল করেছিলেন সেগুলো আমি সব মনোযোগ দিয়ে স্টাডি করেছি। যেহেতু বেশ কয়েকটা ডাক্তার কনসাল্ট নিয়েছেন আপনি, দেখুন সব রিপোর্ট কই একই কথা বলছে। বেবির এই অবস্থা, সার্জারিটাই করতে হবে। যত দেরি হবে ওর হেলথ কন্ডিশন এর প্রভাব পড়বে। তাই যত দ্রুত সম্ভব এটা করে নেওয়াই ভালো। নীলা আশাহত চোখে নিয়াজের দিকে তাকায়। এতটুকু বাচ্চা মেয়ে কি জটিল রোগ নিয়ে দুনিয়াতে এসেছে। নীলা চিন্তিত হয়ে বলল, এতটুকু বাচ্চা এই সার্জারির দখল নিতে পারবে তো? নিয়াজ বলল, বিষয়টা ক্রিটিক্যাল, তবে এটা ছাড়া কোনো বেস্ট অপশন নাই। আপনাকে মানসিক ভাবে প্রস্তুতি নিয়েই আগাতে হবে। আর আর সৃষ্টিকর্তা চাইলে সবকিছু সুন্দর মতো হবে। এত বেশি চিন্তা করবেন না। নীলা বলল, ঠিক আছে, আমি সার্জারি করাতে চাই বেবির। আল্লাহ ভরসা, যা হবে ভালোর জন্যই হবে। নিয়াজ স্মিত হেসে বলল, আপনি 2 দিন সময় নিন, ঠান্ডা মাথায় ভাবুন। তারপর আপনার যেখানে ভালো মনে হয় সার্জারির জন্য ডাক্তার কনসাল্ট করবেন। আর যদি আমাদের হসপিটালে করাতে চান তাহলে আপনাকে হসপিটালে এসে সব ইনফরমেশন এবং প্রসিডিউর সম্পর্কে জানতে হবে। নীলা হাসি হাসি মুখে হাসির মুখে রেখা টেনে বলল, জি আচ্ছা, আমি সবকিছুর জন্য চেষ্টা করব হসপিটালে এসে। নিয়াজ বাচ্চা মেয়েটার মাথায় হাত বুলালো আর বলল, আজকে তাহলে উঠি মিসেস নীলা, হসপিটালে দেখা হবে আশা করি। চিন্তা করবেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন। এবার তাহলে উঠা যাক। নীলা হে সূচক মাথা নাড়িয়ে বাচ্চাকে কোলে নিল। তারা বের হয়ে আসতেই বের হয়ে আসতে নিবে সময় পেছন থেকে কেউ বেশ জোরে জাফরিন বলে ডাক দিল। নিয়াজ বেশ অবাক হলো, জাফরিন এখানে এসেছে নাকি? পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা গার্লস গ্রুপ কর্নারে বসে গল্প করছে। তার মধ্যে জাফরিনও আছে। জাফরিন এখানে কখন এসেছে? সে এতক্ষণ এখানেই ছিল। নিয়াজ নীলাকে বিদায় জানিয়ে আবার কফি শপে ঢুকলো। জাফরিনদের টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে। জাফরিন নিয়াজকে বের হয়ে যেতে দেখেছে, কিন্তু আবার আসতে দেখে একটু বরকে গেল। কিভাবে বুঝলো সে এখানে? এখন কত কত কি প্রশ্ন করে বসে কে জানে। নিয়াজ জাফরিনকে দেখে বলল, তুই এখানে কতক্ষণ এসেছিস? আমি তো এতক্ষণ এখানে একটা কাজেই ছিলাম। একটা বাচ্চা পেশেন্টের সাথে লাইভ সেশন ছিল। জাফরিন তন্দা খেলো মনে হচ্ছে। বাচ্চা মেয়েটা পেশেন্ট ছিল আর ওই মহিলাটা বাচ্চার মা। আর সে এতক্ষণে কি কি ভাবলো। জাফরিন মুখ ফুটে কিছু বলতেই যাবে, তখনই তার ফোনের রিং বেজে উঠলো। ফোন বের করে দেখে তার মা কল করেছে। কল ধরে জাফরিন বলল, হ্যাঁ মা বলো। জাফরিনের মা বলল, একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি? বান্ধবীদের সাথে দেখা হয়েছে? জাফরিন বেশ অবাক হলো, হ্যাঁ দেখা হয়েছে। কি হয়েছে মা? কোনো জরুরি কাজ আছে? জাফরিনের মা বলল, তুই বাসায় আয়, তারপর বলছি। একটা জরুরি কাজ পড়ে গেছে। জাফরিন আচ্ছা বলে ফোনটা রেখে দিল। তারপর বান্ধবীদের বলল, আমাকে বাসায় যেতে হবে। কি একটা জরুরি কাজ পড়ে গেছে? মা বলল, এখনই যেতে। সরি রে, আড্ডার মাঝখানে যেতে হচ্ছে। আজকে যেতে হবে, কিছু মনে করিস না? নিয়াজ জাফরিনের হুটপাট দেখে বলল, আমি রেখে আসছি তোকে। তোকে বাড়িতে ড্রপ করে হসপিটালে যাব। নিয়াজ আর জাফরিন বের হয়ে গেল কফি শপ থেকে। ওরা গেলেই জাফরিনের বান্ধবীরা বলে উঠলো, এই হ্যান্ডসাম ছেলেটা কে রে? জাফরিনের পরিচিত কেউ? সুমনা বলল, জাফরিনের কাজিন আর ছোটবেলার ভালোবাসা। উনি ডাক্তার নিয়াজ। কিন্তু কপাল পোড়া, মেয়েটার ভালোবাসা এখনো একতরফা হয়েই আছে। জাফরিন মনে মনে জাফরিনের মনের কথা বলার আগেই ডাক্তার নিয়াজ বিয়ে করেছিল তার মেডিকেল কলেজের জুনিয়র জিএফ কে।
কিছু মাস আগে তার বউ তাকে চিট করে অন্য এক সিনিয়র ডাক্তারের সাথে সম্পর্ক তৈরি করে ডিভোর্স হয়েছে তাদের। এই সেই মানুষ যার জন্য জাফরিন ঘর-বাড়ি, দেশ সব ছেড়ে চলে গেছিল। এখন সময়ই এখন সময়ই জানে যদি কিছু হয় আবার এখন। সবাই একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। কেউ জানতো এসব সুমনা ছাড়া। কেউ জানতো না এসব সুমনা ছাড়া। বেশ অবাক হলো সে। এদিকে জাফরিনের বাড়ি পৌঁছে গেল নিয়াজ। নিয়াজ ভাবলো বাড়ি যখন এসেছে তখন মাকেও দেখা যাক। জাফরিন হন্তদন্ত হয়ে ডোরবেল দিতেই কয়েক সেকেন্ড পর দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছে নিয়াজের মা। নিয়াজ আর জাফরিনকে একসাথে এই সময় বাড়িতে দেখে অবাকই হলো। জাফরিন বলতেই নিবে কি হয়েছে তখন জাফরিনের মা এসে জাফরিনের ওড়না তার মাথায় তুলে দিল। মেয়েকে দু হাতে আগলে নিয়ে বসার ঘরে নিয়ে গেল। জাফরিনও হতভম্ব, কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। বসার ঘরে গিয়ে জাফরিন দেখলো তার মায়ের সেই বান্ধবী, সাথে দুজন পুরুষ মানুষ, একজন মধ্যবয়স্ক আর অন্যজন ইয়ং। জাফরিন যা বোঝার বুঝে গেল। এইটা হলো জরুরি কাজ। জাফরিন প্রচন্ড রাগ হলো মায়ের উপর, কিন্তু এই মুহূর্তে কিছুই বলতে পারছে না। হতবাক নিয়াজও। নিয়াজের মা পরিচয় করিয়ে দিল সবার সাথে, তারপর বলল সালাম করতে। জাফরিন ভিতরে ভিতরে ফুঁসছে শুধু। ভদ্রতা বজায় রেখে সালাম দিল। জাফরিনের মায়ের বান্ধবী বলল, তোমার মা তোমার মা বলল তুমি বাইরে গিয়েছিলে বান্ধবীর সাথে দেখা করতে। আমরা তো তোমার মাকে না বলেই এসেছি। এতদিন ধরে বলছি তোমার মা আজকাল করতে করতে সময়ই দিচ্ছিল না, তাই আজকে ছেলে আর ছেলের বাবাকে সহ নিয়ে আসছি। এই হচ্ছে আমার ছেলে আদিব, আর উনি হচ্ছে ছেলের বাবা। আমার ছেলের জন্য তোমাকে অনেক পছন্দ সেই বহু বছর আগে থেকেই। তোমার মাকে আমি বলেওছি অনেকবার, এর মধ্যে তুমি বিদেশ পড়তে গেলে, তাই আর কথা আগায়নি। তাই আজকে ছেলেকে নিয়ে এসেছি। আদিব আর চোখে জাফরিনকে দেখলো। জাফরিন অন্যদিকে চোখ ফিরিয়ে আছে। অস্বস্তি বোধ করছে হয়তো তাদের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে। মেয়েটাকে প্রথম দেখেই ভালো লাগলো তার। ছেলের বাবা বলে উঠলো, ভাবি, বাই থাকলে ভালো হতো, সব অভিভাবক মিলে কথা বলা যেত। জাফরিনের মা বলল, আসলে ভাই, জাফরিনের বাবার ব্যবসাতে এখন অনেক কাজের চাপ যাচ্ছে তো, আপনার ভাই বাড়িতে সময় দিচ্ছে খুব কম। সে তো ঢাকা থেকেছে ব্যবসায়িক কাজে। আপনারা আগে থেকে জানিয়ে আসলে থাকতে পারতো হয়তো। উনি রাতে ফিরবে। জাফরিনের মায়ের বান্ধবী বলল, ভাই আজকে নেই তো কি হয়েছে, দিন ফুরিয়ে গেছে, আবার কথা বলা যাবে। তুমি বলো ছেলের জন্য বউ কেমন লাগছে? বলেছিলাম না ছাদের মতো বউ পছন্দ করেছি। জাফরিনের রাগের ফরদ তরতর করে বাড়ছে। মন চাইছে এখনই ছুটে গিয়ে সবকিছু আছাড় দিয়ে ভাঙতে। ছেলের বাবা বলল, আমার তো মেয়েকে অনেক পছন্দ হয়েছে। ছেলের মা বলল, দেখতে হবে না কার পছন্দ, এখানে যাদের বিয়ে নিয়ে কথা হচ্ছে তারা নিজেদের মধ্যে আলাপ করুক। তাদের তো উম সারা জীবন টাকা নিয়ে কথা। জাফরিন আর নিজেকে ধরে রাখতে পারল না। এই মহিলা কখন কি হবে সিদ্ধান্ত নিজেই নিয়েছে। এখানে যে তার মতটাও দরকার সেটা জরুরি বলে মনে করছে না। জাফরিন মাথার ওড়নাটা নামালো, তারপর নিজেকে সংযত করে বলল, আন্টি মাফ করবেন, আমার পছন্দ হয়নি কিছুই। আমি এখন বিয়ে করতে চাই না। আমি মানসিকভাবে প্রস্তুত নই এখন বিয়ে করার জন্য। আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। আমার মতামতটাও এই বিয়েতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার এই বিয়েতে মত নেই। এই বলে জাফরিন উঠে উঠে চলে গেল। উঠে গিয়ে টাচ করে দরজাটা বন্ধ করে দিল। এদিকে জাফরিনের মা যেন ভয় পাচ্ছিল, সেটাই হলো। এখন কিভাবে সামলাবে সেই মেয়েকে? বাড়িতে আর বাড়িতে তার বাবাও নেই। তার বান্ধবী এমন ফুটফাট করলো। এদিকে জাফরিনের মায়ের বান্ধবী হতভম্ব হয়ে চেয়ে আছে। কি হলো সেটা বুঝতে সময় লাগলো। তারপর জাফরিনের মাকে বলল, তোর মেয়েকে আমার ছেলের জন্য অনেক পছন্দ হয়েছিল। এভাবে না করলেও পারতো তোর মেয়ে। জাফরিনের মা বলল, তুই ভুল বুঝিস না। শুধু বড়দের মতো তুই ভুল বুঝিস না। শুধু তো বড়দের মতো থাকলেই হবে না, মেয়েদের মতও দরকার। মেয়ে প্রাপ্তবয়স্ক, ওর মতামত ছাড়া ওই বিয়ে দেই কি করে? কিছু মনে করিস না। ছেলের বাবা বলল, না ভাবি, কি বলছেন? সমস্যা নেই, আমাদের ভুলও হয়েছে এভাবে তাড়াহুড়ো করে আসাটা। আপনার বান্ধবী বুঝতে পারেনি। অনেক মন খারাপ নিয়ে তারা চলে গেল। আদিব ছেলেটাও খুব আশাহত হলো। মায়ের সঙ্গে এসে বিপাকে পড়লো সে। জাফরিনের তারও ভালো লেগেছিল।
জাফরিনকে তারও ভালো লেগেছিল, কিন্তু কি আর করার, মেয়ের অমতে আর বিয়ে করা যাবে না। জাফরিনের মায়ের বান্ধবী বিড়বিড় করতে করতে গেল, আজকালকার মেয়েরা বড়দের কথার দাম দেয় না, সম্মান করে না, নিজের যেটা ভালো মনে করে সেটাই তাদের কাছে বড়। ছেলের ছেলের বাবা বুঝতে বুঝতে বুঝাতে বোঝাতে গেল, ভালোই ভুলই তো হয়েছে, মেয়ের মত না জেনে মেয়ে দেখতে আসা উচিত হয়নি। দেখে জাফরিন ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। জাফরিনের মা অনেক ডাকছে, কিন্তু সে সারা শব্দ নেই, হু হা কিছুই নেই। নিয়াজ বেশ অবাক হলো, সাথে ভয়ও পেল। জাফরিনের হাতের দাগগুলোর কথা মনে করলো। রাগ জেদে কিছু করে বসলো নাকি আবার। প্রায় 15 মিনিট ধরে তারা সবাই ডাকাডাকি করছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। নিয়াজ জোরে জোরে দরজা ধাক্কা দিতে ডাকলো, লক ভেঙে গেল। ঘরে ঢুকে যা দেখলো তাতে সবার পায়ের নিচের মাটি সরে গেল। জাফরিন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আর মেঝে লাল স্রোত ভেসে যাচ্ছে। জাফরিন আবারও নিজের হাত। রাত 10টা। জাফরিনের জ্ঞান ফিরেছে, কিন্তু মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে আছে। জাফরিনের মা বিলাপ করে কাঁদছেন। মেয়ে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিল কেন? নিয়াজও এর সমস্ত কাগজ বের করেছে। বিদেশে থাকাকালীন ওর সমস্ত ক্লিনিক্যাল রিপোর্ট দেখছে সে। নিয়াজের মা জায়ের সাথে জায়ের সাথে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ করে নিয়াজ বলল, তোমরা একটু বাহিরে গিয়ে বসো, জাফরিনের সাথে আমার কিছু কথা আছে। নিয়াজ আর জাফরিনের মা মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিয়াজ জাফরিনের পাশে গিয়ে বসলো, জাফরিনের মাথায় হাত রাখলো। আজকে জানতে হবে জাফরিনের কি নিয়ে এত ডিপ্রেশন। নিয়াজ বলল, জাফরিন জাফরিন মুখ তুলে তাকালো, কিন্তু সে চুপ। তার কিছু বলতে ইচ্ছে করছে না এখন। নিয়াজ আবারও বলল, আমি তোর সব রিপোর্ট দেখেছি। এসব কি জাফরিন? জাফরিন এখনো চুপ। নিয়াজ জাফরিনকে আবারও শান্ত গলায় বলল, এত পাগলামো কেন করছিস জাফরিন? কি হয়েছে বল আমাকে, একবার বল। কি নিয়ে এত কষ্ট পাচ্ছিস? কেন কষ্ট দিচ্ছিস নিজেকে এভাবে? জাফরিন দৃষ্টি ফিরিয়ে চাইলো নিয়াজের দিকে। নিয়াজের চোখে মুখ রেখে নিয়ে অনেক চিন্তা। নিয়াজ হাত ধরে আছে জাফরিনের। জাফরিন এর পুরো শরীর যেন জন করে কেঁপে উঠলো। এই মুহূর্তে তার মাথা কাজ করছে না। মুহূর্তের মধ্যে একটা কাণ্ড করে বসলো, যেটা নিয়াজ বুঝতে পারলো না। জাফরিন নিজের দ্বিধা, লজ্জা, হায়া, মন আর পর্দা সরিয়ে নিয়াজের ঠোঁট জোড়ো আঁকড়ে ধরেছে। উন্মাদের মতো আদর করছে সে নিয়াজকে। এমন ভাবে আদর করছে যেন যেন জাফরিন তার মধ্যে নেই। কপাল, গাল, গায়ে, গলায় জাফরিনের আদরের স্পর্শ যেন আরো পাথর করে ফেললো নিয়াজকে। এই এক অন্য জাফরিন। নিয়াজ যতক্ষণে বুঝলো তার, জাফরিন শার্টের কলার টেনে ধরে বলল, আমার আজকের এই ভেঙে যাওয়ার কারণ একমাত্র তুমি। 5টা বছর ধরে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিয়েছো তুমি আমাকে। আমি ভেঙে চুরে শেষ হয়ে গেছি ভেতর থেকে। এই জাফরিনকে প্রতিদিন চোখের সামনে দেখো সে একটা পুতুলের মতো বেঁচে আছে, একটা জীবন্ত কিন্তু নিষ্পাপ পুতুল। নিয়াজ তখনও জাফরিনকে এক হাত দিয়ে জড়িয়ে রেখেছে, কারণ জাফরিনের ক্লান্ত শরীর বারবার বর দিচ্ছে বর ছেড়ে দিচ্ছে। নিয়াজ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে জাফরিনের দিকে। নিয়াজ বিড়বিড় করে আওড়ালো, 5 বছর ধরে আমি মেয়েটাকে ভাঙছি। কোথায়? কিছুই তো বুঝতে পারিনি তো কখনো। ও নিজেকে ও নিজেই তো কোনোদিন এসে বলেনি। আধ ঘন্টা আধ ঘন্টা আগে 3 কবুল বলে নিয়াজ জাফরিনকে বিয়ে করেছে। সদ্য বিবাহিতা নতুন বউকে বাসর ঘরে একলা রেখে হতবম্বেল হয়ে নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সে। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝার শনই পেল না। জাফরিন যথেষ্ট ভালো মেয়ে, নম্র, ভদ্র, শান্ত, স্থির এবং মেধাবী মেয়ে। উচ্চ শিক্ষিত এবং সম্পর্কের পরিসীমা জানে সে। আর জানে বলেই নিয়াজ গুনাহ করেও জানতে পারেনি একটা বিশাল পাহাড় সমান বোঝা গত 5টা বছর ধরে বয়ে যাচ্ছে সে। কি হতো যদি সাহস করে একবার বলতো? ভুল মানুষকে ভালোবাসার চেয়ে অন্তত এমন একজনকে প্রথমে পেয়ে যেত যে শুধু তাকেই ভালোবাসে। ধীরে ধীরে না হয় সেও ভালোবাসার চেষ্টা করতো। নিয়াজের জীবনটা এত বিপর্যস্ত হতো না। মেয়েটাকেও শারীরিক মানসিক দিক থেকে এত কিছু সহ্য করতে হতো না। আর যদি জাফরিন এতটা ডেসপারেট না হতো, তাহলে এই কষ্ট সে আরো কতদিন সহ্য করতো কে জানে। নিয়াজ শুধু ভাবছে, আবার বিয়ে হলো, আবার সে কারো স্বামী, পারবে তো সব ঠিক করে সামলাতে? নতুন করে আবার কি কাউকে গুছিয়ে ভালোবাসা সম্ভব? তোরপার দেওয়া অমানবিক নির্ধারণ, নির্মমতা সে আজও বলতে পারেনি। জাফরিন কি পারবে তাকে আদর, যত্ন, ভালোবাসা দিয়ে আপন করে নিতে? পারার কথা যদিও,
মেয়েটা আজকে যে রূপ দেখেছে ভাবতেই অবাক লাগছে। এতদিন যে মেয়েটা সকাল দুপুর রাত ভাইয়া ভাইয়া করে ডেকে গেছে, একটু আগে তাকে বিয়ে করে বউ বানিয়ে ঘরে রেখে এসেছে। একটু আগে তুমি কেন এই অবুঝ মনটাকে বুঝবার চেষ্টা করোনি নিয়াজ? সে ছোটবেলা থেকে তোমাকে ভালোবেসে আসছি, তোমার কাছে সব আবদার রাখতাম, কেউ কিছু বললে তোমাকে এসে বলতাম। তোমার কেন কিছু মনে হয়নি? তুমি জানো তোমাকে অন্য মেয়ের সাথে দেখলে আমার কতটা কষ্ট হয়, বুকের মধ্যে তীব্র ব্যথা হয়। তুমি কিছুই জানো না। আজকে কতগুলো বছর আমি রাতে ঠিকমতো ঘুমোতে পারি না। তোমার কথা মনে হলে দম দম ধরে আসে আমার। চোখের সামনে কল্পনায় ভাসে তুমি অন্য এক নারীকে ভালোবাসছো, তার ঠোঁটের স্পর্শ করে আদর করছো, আর কপালে তোমার দেওয়া চুমুতে সে আহ্লাদি হচ্ছে। তুমি অন্য কাউকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছো, যেগুলো আমি তোমাকে নিয়ে কল্পনা করছিলাম। আমি দিনের পর দিন এসবের মধ্যেই লড়াই করেছি। যাকে প্রার্থনায় চেয়েছিলাম সে অন্য কাউকে বেছে নিয়েছে। আমি সবই মেনে নিয়েছিলাম, তবুও ভুলতে পারিনি। তুমি কেন আমাকে ভালোবাসলে না? জাফরিন নিয়াজকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদছে। আজকে সে নিয়ন্ত্রণের বাইরে। মানুষ যখন নিজের মধ্যে প্রতিদিন দুঃখ জমাতে জমাতে ওভারলোড হয়ে যায়, তখন এরকম করেই বিস্ফোরণ ঘটে। আর পারে না নিজেকে সামলাতে। মানুষ তো মানুষ কতই আর সহ্য করতে পারে। নিয়াজ এক হাতে জড়িয়ে ধরে রেখেছে, কি করবে বুঝতে পারছে না। জাফরিন তাকে ভালোবাসে, সে তো কল্পনাতেও আনেনি। সারা জীবন মেয়েটার মুখে ভাইয়ার ডাক শুনতে শুনতে মনে হয়েছে সে তাকে বড় ভাই ছাড়া আর কিছুই মনে করে না। সেও তো কখনো সেই নজরে তাকে দেখিনি, কিন্তু জাফরিন যে তার এইভাবে ভুল ভাঙাবে সে তা কল্পনাও করতে পারেনি। জাফরিন তখনও নিয়াজকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমাকে কেন ভালোবাসছে না তুমি? নিয়াজ কিছু বলতেই যাবে, তখনই ঘরে প্রবেশ করলো জাফরিনের বাবা জহিদুল ইসলাম। জাফরিনের মা ফোন করে মেয়ের অসুস্থতার খবর জানিয়েছিল, তাই তাকে যেন তেন ভাবে কাজ ফেলে রেখে আসতে হয়েছে। জাফরিনের মা বাবার সাথে নিয়াজের মা দেখলো তাদের মেয়ে নিয়াজকে জড়িয়ে ধরে সংজ্ঞাহীন ভাবে কাঁদছে, বিড়বিড় করে এসব বলছে। নিয়াজ সবাইকে দেখে বিব্রত হয়ে জাফরিনের নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। নিয়াজ অসহায় চোখে সবার দিকে তাকালো। জাফরিনের মা বাবা হতবাক হয়ে গেছে। নিয়াজের মা কিছুটা বুঝতে পারছে। জাহিদুল ইসলাম বললেন, কি হয়েছে নিয়াজ? জাফরিন এভাবে কাঁদছে কেন? আর কাকে ভালোবাসি বলছে? কে সে? নিয়াজ কিছু বলার আগেই জাফরিনের মা বলল, জাফরিন নিয়াজকে ভালোবাসে। এই ভালোবাসা শুধু এক থেকে দুই দিন আর এই ভালোবাসা শুধু এক দুই দিন থেকে না, অনেক বছর বয়স থেকে, ছোট বয়স থেকেও নিয়াজকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেনি। যখন সাহস করেছিল তখন অনেকটাই দেরি হয়ে গেছে। নিয়াজের জন্যই তার মেয়ে সব ছেড়ে চলে গিয়েছিল। জাফরিন যখন নিজেকে ছেড়ে দিয়ে বিছানায় বসে আছে, হেঁচকি তুলছে এখনো। সে মাথা নিচু করেছিল। মায়ের কথা শুনে হতবাক হয়ে গেল সে। কারোর তো জানার কথা না, সে তো কাউকেই বলেনি। তার মা কি করে জানলো? জাফরিনের মা মেয়ের দিকে তাকিয়ে বলে, কি অবাক হচ্ছিস? মা কি করে জানলো? তোর নীল ডায়েরিটা কোথায় জাফরিন, যেখানে তুই সব লিখে রাখতি? জাফরিন অবাক হয়ে বলল, নীল ডায়েরিটা হারিয়ে ফেলেছি। কোথায় সে ফেলে রেখে গিয়েছে মনে নেই। তুমি কি করে জানলে ওটার কথা? তুমি পেয়েছো? জাফরিনের মা বলল, ওটা তুই বাসাতেই ফেলে গিয়েছিলি বলে। তারপর তুলে রাখতে গিয়ে ভেতরে থেকে যখন নিয়াজের ছবি পেলাম তখন সন্দেহ হয়। তারপর ভেতরে গিয়ে এসব পড়েছিলাম। একদিকে তুই চলে যাচ্ছিস সব ছেড়ে, অন্যদিকে নিয়াজ তার নতুন জীবন সাজাচ্ছিল। মা হয়ে সেদিন মেয়েকে বুকে জড়িয়ে বলতে পারেনি সব ঠিক হয়ে যাবে মা। জাফরিনের আবারও কান্না পেল। সে আবারও ফুঁপিয়ে কাঁদছে। নিয়াজ এখানে নীরব দর্শক। ওর কিছু বলার নেই, তবে জাফরিনকে কাঁদতে দেখে সে অধীর হয়ে বলল, অল্পের জন্য বেঁচে গেছিস আজকে। বেশি গভীর হলো তো না কাটাটা বেশি গভীর হলো না, ছিল না কাটাটা। তারপরেও তো অনেক রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। শরীরটা দুর্বল, গায়ে তো শক্তি বলতে কিছুই নেই। এত কাঁদলে শরীর আরো বেশি খারাপ করবে। এখন ঘুমানো উচিত, এই নিয়ে পড়া কথা হবে। জাফরিনের বাবা নিয়াজের কাছে গিয়ে হাত ধরে বলল, ওকে একমাত্র তুই বাঁচাতে পারিস বাবু। মেয়েটা শুধু তোকে চেয়েই নিজের এই হাল করেছে। বাবা মা হয়ে চোখের সামনে মেয়েটাকে এভাবে শেষ হতে দেখা যে কত কষ্টের।
তোকে পেলেই ও ঠিক থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। ওর জন্য কোথাও কোথাও বিয়ে দিলেও সুখী হতে পারবে না। এইভাবে নিজের মধ্যে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাবে, নয়তো সহ্য করতে না পেরে নিজেকেই শেষ করে দিবে। তুই মেয়েটাকে বাঁচা বাবা, আমার মেয়েটাকে বাঁচা। জাফরিন মুখ তুলে চাইলো, তারা বাবা নিয়াজের কাছে তার জন্য কিছু চাইছে। নিয়াজ পাথরের মতো দাঁড়িয়ে আছে, হয়তো কথাগুলো পছন্দ হয়নি। নিয়াজের মা বলল, তোর চাচা ঠিক বলেছে, তোর চাচা ঠিক কথাই বলেছে নিয়াজ। সবই তো দেখলাম আমরা। জাফরিন তোকে বলতে চেয়েছিল ঠিকই, কিন্তু বলতে গিয়ে নিজেই আঘাত করা ছাড়া আর কিছুই করেনি। বলতে পারিনি তোকে। ওর হাতটা শক্ত করে ধর। ভুল মানুষের হাত না ধরে হয়তো ভুল মানুষের হাত না ধরে হয় ভুগেছিস। এবার তোকে যে ভালোবাসে তার হাতটাও ধরে দেখ, জীবনটা কেমন অন্যরকম লাগে। নিয়াজ তার মায়ের কথা শুনে জাফরিনের জাফরিনকে জাফরিনের দিকে তাকায়। একটু আগে কথা বলা, আদর করা সবই মনে পড়লো তার। নিয়াজ বলল, ঠিক আছে, আমার আপত্তি নেই। জাফরিনকে বলো ও কি চায়। জাফরিন বলল, আমি নিয়াজ রাশিদকে জীবনে চাই। তারপর আর কি জাফরিনের বাবা ফোন করে কাকে কাকে যেন বলল কাজীকে সাথে করে নিয়ে আসতে। শুভ কাজে দেরি করতে চাইলো না কেউ। পরে সুযোগ বুঝে অনুষ্ঠান করা যাবে, আগে ওরা দুজন নিজেদের মধ্যে বোঝাপড়া করে শান্ত হোক। নিয়াজ জাফরিনের দিকে তাকিয়ে আছে। এরপর আর তাদের মধ্যে কোনো কথা হয়নি। মিনিট 20-25 মিনিট পর জাফরিনের উম বাবার ব্যবসা দেখাশোনা করে কর্মচারীর সাথে আরো দুজন মানুষ তারা কাজীকে নিয়ে আসলো জাফরিনের বাসায়। কাজী আসলে কোনো রকম আড়ম্বর ছাড়াই নিয়াজ আর জাফরিনের বিয়ে পড়ানোর কার্যক্রম শেষ হলো। জাফরিন কবুল বলতে তেমন সময় নেয়নি, কিন্তু নিয়াজ নিয়েছিল। কাবিননামাতে স্বাক্ষর করতেও তার হাত আর বুক কাঁপছিল তার। দ্বিতীয়বার সে একই কিছুর মধ্য দিয়ে যাচ্ছে। লম্বা একটা শ্বাস নিয়ে আল্লাহর নামে সেও তিন কবুল বলে আবার বিয়েতে পা দিল। নিয়াজের মা দূর থেকে দাঁড়িয়ে ছেলেকে দেখছে। ছেলের অস্বস্তি আর চিন্তা তার চোখ এড়ায়নি। সেও কাঁদছে, মন ভরে দোয়া করলো ছেলের জন্য। এবার যেন ছেলের সুখ হয়। অন্যদিকে জাফরিনের তার ঘরে বিছানায় আধশোয়া হয়ে আছে। শরীর দুর্বল হলেও মনটা শান্ত লাগছে খুব। মনে হচ্ছে বুকের ওপর থেকে পাহাড় নেমে গেছে। তবে জাফরিন ভাবছে, নিয়াজ কি তাকে মেনে নিতে পারবে? একটা সুস্থ সংসার কি সে পাবে নিয়াজের কাছ থেকে? বিয়ের কার্যক্রম শেষ করে চা নাস্তা মিষ্টিমুখ করে কাজী সহ অন্যান্যরা চলে গেল। জাফরিনের বাবা নিয়াজ এর কাঁধে কাঁধে হাত রেখে বলল, বাবা, রাগ করে আছিস আমার উপর? তোকে কি জোর করে নিজের মেয়ে গচিয়ে দিলাম? নিয়াজ তাকালো তার চাচার দিকে। নিয়াজের বাবা বেঁচে নেই বহু বছর। তারপর থেকে এই চাচাই বাবার মতো করে আগলে রেখেছে তাদের। নিয়াজ তার চাচার হাত ধরে বলল, না না চাচ্চু, কি বলো এসব? গচিয়ে দিবে কেন? আমি নিজেই ইচ্ছাতেই জাফরিনকে বিয়ে করেছি। আমার শুধু আগের অভিজ্ঞতার জন্য অস্বস্তি হচ্ছে। জাফরিনের বাবা বলল, সময় দে, সব ঠিক হয়ে যাবে। আর চাচ্চু কি রে? আজকে থেকে আমি তোর শ্বশুর, আর তুই আমার জামাই বেটা। বাবা বল বাবা। নিয়াজ হালকা হেসে বলে, আচ্ছা বাবা। জাফরিনের যেহেতু শরীর খারাপ আর বিয়েটা হুট করেই হলো, তাই নিয়াজ বলল, আপাতত জাফরিন নিজের ঘরেই থাকুক। ফ্রেশ হয়ে নিয়াজই আসবে এই বাসায়। জাফরিন আর নিয়াজ মা দুজনেই সায় দিল। আগে ওরা বিষয়টাতে ধাতস্থ হোক। নিয়াজ জামা কাপড় নেওয়ার জন্য এই বাড়িতে আসলো। এসে অদ্ভুত এক অস্বস্তি আর চিন্তার নিজের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরালো সে। মিনিট 10 পর তার মা এসে বলল, নতুন অসুস্থ বউটাকে ঘরে রেখে তুই এখানে এসে এসব কাঁদছিস? আর এসব খাওয়া কবে থেকে শুরু করেছিস? মায়ের ডাকে চমকে উঠল নিয়াজ। মায়ের কাছে ধরা পড়ে যাবে ভাবতেও পারেনি সে। তাড়াতাড়ি করে হাতের সিগারেট আধা খাওয়া সিগারেটটা ফেলে দিল সে। নিজে থতমত খেয়ে বলল, সরি মা, মানে এটা বেশি দিন হয়নি, এই মাঝে মাঝে। নিয়াজের মা বলল, আর যেন কোনোদিন এসব খেতে না দেখি। এখন ভালো মতো হাত মুখ ধুয়ে কাপড় কাপড় চেঞ্জ করে জাফরিনের কাছে যা। মেয়েটা অসুস্থ এমনিতেই, একা আছে, রাত অনেক হয়েছে। নিয়াজ তার মায়ের দিকে তাকালো, কেমন নির্বল লাগছে তাকে। এতদিন যে চিন্তার ছাপ চোখে মুখে ছিল তা সরে গেছে। নিয়াজ বলল, জাফরিনকে মেনে নিতে তোমার আপত্তি নেই তো মা? নিয়াজের মা বলল, আমি তোর জন্য শুরু থেকেই জাফরিনকে পছন্দ করেছিলাম, কিন্তু ভাগ্য সহায় ছিল না। আজকে আমি খুশি, মেয়েটা অনেক সহ্য করেছে। ওরে কষ্ট দিস না বাবা।
নিয়াজের মা অবাক হয়ে গেল। নিয়াজ বলল, তুমি কি শুরু থেকেই জানতে জাফরিনের ব্যাপারে? নিয়াজের মা বলল, পুরোটা না জানলেও মেয়ে হয়ে আরেক মেয়ের চোখের বাসা পড়তে অসুবিধা হয়নি, কিন্তু জেনেও বা কি লাভ ছিল? তোর তো তখন জীবনের তুরফা ছিল। নিয়াজ নিয়াজ হতাশার সুরে বলল, খালি আমিই কিছু বোঝার চেষ্টা করিনি। ছেলের কাঁধে হাত রেখে নিয়াজের মা বলল, যা হয়েছে ভুলে যা। অতীত মনে করে বর্তমানকে নষ্ট করাটা বোকামি। নিজের সাথে সাথে যাকে আজকের স্ত্রী হিসেবে জড়িয়ে নিলি, জীবনে তাকে ভালো রাখার দায়িত্ব তোর, তাকে সুখে রাখার দায়িত্বটাও তোর। জাফরিনকে কখনো অবহেলা করবি না। তোর জন্য মেয়েটা শরীর থেকে যে রক্ত বেরিয়ে গেছে, এর সাথে ইনসাফ হবে না তাইলে। ভালো থাক বাবা, মেয়েটাকে নিয়ে নতুন জীবনে সুখী হ, এই দোয়াই থাকবে মায়ের। নিয়াজ মায়ের কথা শুনে অদ্ভুতভাবে একটা স্বস্তি পেল। এতক্ষণে সে এক ঘোরের মধ্যে ছিল। নিয়াজ যাকে সালাম করে হাত দিয়ে জড়িয়ে থাকলো অনেকক্ষণ। তাগদা দিল নিয়াজের মা। নিয়াজ হাত তুলে মুখ ফ্রেশ হয়ে সারাদিনের জামা কাপড় পাল্টে জাফরিনদের বাসায় গেল। জাফরিনের ঘরে নক করতে মনে পড়লো লক তো ভেঙে গেছে। ভেতরে থেকে একটা নরম আওয়াজ এলো, দরজার খোলাই আছে। ঘরে ঢুকে নিয়াজ এক প্রকার তন্দা খেল। ঘর সুন্দর করে গোছানো হয়েছে, নতুন বেডশিট ছড়ানো হয়েছে, আর জাফরিনের বিছানার উপর লাল শাড়ি পরে আছে, মনে হচ্ছে বাগানের সদ্য ফুটা লাল গোলাপ। নিয়াজ ফেল ফেল করে তাকিয়ে আছে জাফরিনের দিকে। এইটুকু সময়ের মধ্যে আবার সেজেছে ও, আবার লম্বা একটা ঘোমটা টানা। নিশ্চয় চাচি সাজিয়ে দিয়েছে। নিয়াজকে দেখে জাফরিন ধীরে ধীরে নিয়াজের দিকে এগিয়ে আসলো। নিয়াজ কাঁপা কাঁপা হাতে জাফরিনের ঘোমটাটা আলতো করে উঠালো। নিয়াজ চেয়ে আছে জাফরিনের দিকে। জাফরিন একটু ঝুঁকে ওকে নিয়াজকে সালাম করতে নিল। নিয়াজ বুঝে সাথে সাথে ওটাই জাফরিনকে বলে, কি করছিস এসব? পা ধরে সালাম করতে হবে, এগুলা তোকে কে বলেছে? আর এই অসুস্থ শরীর নিয়ে আবার সেজেছিস কেন? বাড়ি সারি গহনা পরেছিস, আমি তো ভেবেছি তুই ঘুমিয়ে পড়েছিস। জাফরিন লাজুক কণ্ঠে বলল, মা সাজিয়ে দিয়েছে, বলেছে নতুন বউ প্রথম রাতে স্বামীর সামনে মলিন হয়ে যেতে নেই। নিয়াজ বলল, সত্যি বলেছিস নাকি জেদ করেছিস সাজিয়ে দিতে? আমি কিন্তু মাকে জিজ্ঞাসা করব। জাফরিন হাত নাড়িয়ে বলল, না না, সত্যি বলছি, আমি কিছুই জেদ করিনি, মা নিজে থেকেই সাজিয়ে দিয়েছে, গরম মা গুছিয়েছে। নিয়াজ হেসে বলল, আচ্ছা মানলাম, বরকে দেখানোর জন্যই তো সেজেছিলি। দেখেছি তো, ভীষণ সুন্দর লাগছে তোকে। এখন এইভাবে সেজেগুজে দেখা হয়নি, মনে হচ্ছে একটা সদ্য ফুটা গোলাপ। এখনো জামা কাপড় জামা কাপড় ছেড়ে হালকা জামা কাপড় পরে আয়। শরীর ভালো না তোর জাফরিন, বেশ ক্লান্ত তুই। জাফরিন হ্যাঁ বলে মাথা নেড়ে চলে যেতে নিলেই নিয়াজ তার হাত ধরে। জাফরিন কিছুটা ততমত খায়। নিয়াজ এক ঝাটকায় জাফরিনকে কুলে তুলে নেয়, ধীরে ধীরে বিছানায় গিয়ে বসিয়ে দেয়। জাফরিন ফ্রিজ হয়ে আছে, বেডে নামিয়ে দিতে নিয়াজ বলল, আরো কিছুক্ষণ এই সাজে থাকতে চাস? ভালো লাগছে? জাফরিন মাথা নাড়ায়, যার অর্থ তার সে থাকতে চায়, ভালো লাগছে। নিয়াজ বলল, থাক তাহলে আরো কিছুক্ষণ, পরে চেঞ্জ করিস। জাফরিন হঠাৎ করে ব্যাককলের মতো বলে উঠল, বাসর রাতে স্বামী তো বউয়ের শাড়ি খুলে। এই বলে জাফরিন মুখে হাত দিল। কি বলল সে সেটা? নিয়াজ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। নিয়াজ বলল, এদিকে তোর আর কি কি রূপ দেখা আমার বাকি আছে? আমি যাকে শান্ত স্থির মেয়ে ভাবতাম, সে মোটেও শান্ত না। সে যে এত দুষ্ট তা আমার জানা ছিল না। জাফরিন মুখে বেটকায়ে বলল, আমি তো তোমার সামনেই আছি, আনবক্সিং করে দেখো। না তা তা না তা করবে কেন? তখন থেকে ঘুমোতে বলতেছো, বউকে যে প্রথম রাতে কিছু দিতে হয়, আনছো কিছু? নিয়াজ পাঞ্জাবির পকেট থেকে একটা চেকের কাগজ আর একটা বক্স বের করে জাফরিনের হাতে দিল। বলল, এটা তোর দেন মহড়া, যখন ইচ্ছে ব্যাংকে গিয়ে ক্যাশ করে নিস। এইটা মা দিয়েছে তোকে, আর আমি কিছু আনার সময় পেলাম কোথায়? আগামীকাল আনবনি কিছু, আজকের মতো মাফ করে দে। জাফরিন চেকের কাগজ হাতে নেয়, তাতে নিয়াজের স্বাক্ষর করা, আর বক্স খুলে দেখে একটা মোটা চেন লকেট সহ। জাফরিন চেক জাফরিন চেক আর বাক্সটা বেড সাইডের ড্রয়ারে রাখে, তারপর বলে, না, মাফ করব না। আমার আজকে কিছু চাই মানে চাই, কোনো মাফ নেই। নিয়াজ পড়ল বিপাকে। ঘড়িতে চেয়ে দেখে রাত বাজে একটা। এত রাতে ও কিভাবে কিছু নিয়ে আসবে? এখন কি কিছু খোলা আছে? নিয়াজ বলল, এত রাতে কি করে কি নিয়ে আসবো? কি চাস তুই? জাফরিন নিয়াজের হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে।
নিয়াজকে টাল সামলাতে না পেরে নিয়াজ টাল সামলাতে না পেরে জাফরিনের শাড়ির উম শাওয়ারির কুচির উপর পা দিয়ে ফেলে। তারপর ভারসাম্য হারিয়ে জাফরিনের গায়ের উপর পড়ে যায়। জাফরিন শক্ত করে জড়িয়ে ধরে আছে। নিয়াজ তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। জাফরিনের চোখে পানি দেখতে পাচ্ছে সে, কাঁদছে সে। নিয়াজ একটু উঁচু হয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে? আবার কান্না করছিস কেন? অনেক তো কেঁদেছিস আজকে। জাফরিন নিয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে বউ হিসেবে মেনে নিয়েছো? ভালোবাসতে ভালোবাসতে পারবা আমাকে? অনেক অনেক ভালোবাসতে হবে কিন্তু। আমাকে ছেড়ে চলে যাবে না তো? তাহলে কিন্তু। নিয়াজ জাফরিনের চোখের পানি মুছে দিয়ে বলল, যাব না কোথাও। তোকে ছেড়ে কোথাও যাব না। বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এমন লাল গোলাপের মতো বউকে না ভালোবেসে থাকা যায়? তুই যে সাহসটা আজকে দেখিয়েছিস, সেই সাহসটা যদি বহু বছর বছর খানেক বছর পাঁচেক আগে দেখাতি, তাহলে হয়তো আমি জীবনে এমন একটা ভুল মানুষ বেঁচে থেকে উম বেছে নেওয়া থেকে বেঁচে যেতে পারতাম। জীবনটা 5টা বছর আগে এভাবে নষ্ট হতো না। ভুল মানুষকে জীবনের সবকিছু ভেবে আঁকড়ে ধরার ভ্রমের মধ্যে থাকতাম না। আমার একটা ভাবতেই খুব আফসোস হয়। জানিস কাকে ভালোবেসেছিলাম আমি? যে কিনা আমাকে কোনোদিন ভালোবাসতেই পারেনি। নিজের জেদ আর ইগুর কাছে নিজের কাছে যাতে নত না হতে হয় সেজন্য এতগুলো দিন আর বছর অভিনয় করে গেছে শুধু। থেকে থেকে এগুলো ভাবলে গা গুলিয়ে ওঠে। আমার সাথে বিয়ের সম্পর্কে থাকা অবস্থায় সে অন্য কারোর সাথে থেকেছে। আবার সে অপবিত্র শরীর নিয়ে আমার কাছেও এসেছে। আর আমি তাকে। জাফরিন এখনো শক্ত করে নিয়াজকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে। এমন একটা মুহূর্তের জন্য সে কত দিন রাত অপেক্ষা করেছে তার হিসেব নেই। কত রাত বিধ্বস্ত অবস্থায় না ঘুমিয়ে শেষ করেছে একমাত্র সৃষ্টিকর্তা আর সে জানে। নিয়াজের জীবনে অন্য কেউ আছে এটা জানার পরেও জাফরিনের নিয়াজের প্রতি এতটুকু আকর্ষণ কমেনি, আর না কমেছে ভালোবাসা। সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, কাউন্সিলিং নিয়েছে, কত মেডিসিন শেষ হয়ে গেছে। মাঝে মাঝে নিজেকে যখন নিয়ন্ত্রণ করতে পারতো না তখন নিজেকে শেষ করে দিতে চাইতো, কিন্তু সাহসে কুলাতো না। এর প্রমাণ তার হাতের দাগগুলো। নিয়াজের কথাগুলো জাফরিনের মন দিয়ে শুনলো। জাফরিন এর তুরফা সম্পর্কিত কোনো কথা শুনতে ইচ্ছে করে না। আজকের এই বিশেষ দিনে তো আরো না। জাফরিন বলল, তোমাকে না বলতে পারাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় বোকামি। আমার সত্যিই তখন সাহস ছিল না। আমি ভেবেছিলাম মনের কথা বললে যদি তুমি আমাকে সিরিয়াসলি না নিয়ে হেসে উড়িয়ে দাও, তখন সেটা মেনে নিতে পারবো না। আবার যদি অপমান করে রিজেক্ট করে তাহলে তোমার মুখোমুখি কিভাবে হতাম বলো? এজন্যই বলতে পারিনি। যখন সাহস করলাম বলবো তখন তো ডাকাটাই আসলো। আসলে জীবনে এত কঠিন সময় আমাদের নিয়তিতে বাঁধা ছিল। এই আমরা একে এড়াতে পারিনি। নিয়াজ খুব উৎসুক হয়ে বলল, একটা প্রশ্ন করি? জাফরিন বলল, একটা কেন, যতগুলো ইচ্ছা করো। নিয়াজ দ্বিধা নিয়েই বলল, এই যে বিদেশে এতগুলো বছর থেকে আসলি, কাউকে পছন্দ হয়নি? আমার চেয়ে দুনিয়াতে আরো কত যোগ্য, কত ভালো মানুষ আছে। এমন কারোর সাথে পরিচয় হয়নি কখনো? জাফরিন নিয়াজের চোখের দিকে তাকায়। এই চোখের মায়ায় জড়িয়ে সে অনেক অনেকবারই বের হতে পারেনি কখনো। অন্য কাউকে কি করে পছন্দ করবে? জাফরিন বলল, প্রস্তাব পেয়েছি অনেক, সেগুলো সবগুলোই ভালো ছিল। এমনও হয়েছে যে ল ফার্মে জব করতাম, সেখানে বিদেশি কলিগও অ্যাপ্রোচ করেছিল। সুযোগ লুফে নিলে এতদিনে ব্রিটিশ সিটিজেনও হয়ে যেতাম। কিন্তু নিয়াজ যেন আরো কৌতূহল নিয়ে শুনতে চাইলো। সে বলল, কিন্তু কি? জাফরিন লাজুক হয়ে নিয়াজের ডান হাতটা তার বুকের কাছে নিয়ে বলল, এখান থেকে তোমাকে তখনও এক চুলও সরাতে পারিনি। অন্য কাউকে কি করে জায়গা দিতাম? মনে একজনকে রেখে আর জীবনে অন্যজনকে জড়ালে কেমন বেমানান হয়ে যেত না? কোনো দিনকে কেন কোনো দিনকেই ঠিকভাবে মনোযোগ দিতে পারতাম না। নিয়াত যেন একটু কেঁপে উঠল জাফরিনের কথা শুনে। এই মেয়েটা তাকে এত ভালোবাসে। সে কি চোখের বাসা কাঠের চশমা পরে থাকতো নাকি যে চোখে ছানি পড়া ছিল কোনটা? পরক্ষণে ভাবলো, ছানি তো পড়েছিল, তুরফান নামক জ্বরের ছানি। যে আসার পর থেকে জীবনের সমস্ত কিছু উলটপালটই শুধু হয়েছে। শান্তির বদলে অশান্তিই হয়েছে। যতই বোঝাপড়া করে ঠিক করার চেষ্টা করতো, উল্টো হয়েছে ঠিক কিছুই হয়নি। তার চেয়ে দিন দিন সম্পর্কের অবনতি ঘটেছে। নিয়াজ জাফরিনকে বলল, আমি তোকে খুব কষ্ট দিয়েছি না? আমার জন্য তোর অনেক কষ্ট হয়েছে না জাফু? জাফরিন কি বলবে ভেবে পেল না। অনেক কষ্টই কালকে অবধিও হয়েছে। এই 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 গড়াতেও এই মানুষটার কথা ভেবে সে কেঁদেছে।
সারা রাত ঠিক মতো ঘুমাইনি, আর আজকে এসব হয়ে গেল। জাফরিন নিয়াজকে বলল, তা তো দিয়েছই, অনেক কষ্ট দিয়েছো, কত কেঁদেছি তোমার জন্য তুমি জানো, বুকের মধ্যে কত ব্যথা হতো এসব নিয়ে যখন ভাবতাম, কিন্তু তুমি এসব কি করে জানতে? তুমি তো তখন তোমার এক্স বউয়ের ভালোবাসাতে ব্যস্ত, তাকে আদর করতে করতে তোমার হুঁশই ছিল না। নিয়াজ বলল, জাফরিন প্রচন্ড জেলাস এসব নিয়ে, এজন্যই তাকে তোরফার কথা তুলতে কুচা দিচ্ছে। জাফরিন কথা ঘোরানোর জন্য বলল, তুই যে আমাকে তুই যে আমাকে উম আজকে আমাকে কট খাইয়ে দিলি সবার সামনে, সেটা কেমন কেমন হলো বলতো? আমি তো ভেবেছিলাম তোর বাবা মা আজকে আমাকে দৌড়ানি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। সত্যি বলেছি, আমি বেশ ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল এই বুঝি বলে তাদের মেয়েকে কি না কি করেছি, তার মধ্যে আবার ডিভোর্স হয়েছে, বলেই না বসে তোকে বলিয়ে ভালিয়ে পটানোর চেষ্টা করছি। আর ওসব, তুই যে আমাকে হঠাৎ করে এরকম আদর করবে এটা আমি কখনোই ভাবিনি। তুই যে ইন্ট্রোভার্ট মেয়ে। জাফরিন বলল, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল মায়ের বান্ধবীর কথা শুনে। এই মহিলাটা বলা নেই খোয়া নেই, দুম করে বাড়িতে নিজের স্বামী আর ছেলেকে নিয়ে এসেছে মেয়ে দেখবে বলে। মাকে বলতে শুনেছি, কিন্তু মহিলা যে এরকম কিছু করবে তা ভাবিনি। ছোটবেলা থেকেই দেখে আসছি, সবকিছুর মধ্যে নাক গলানোর অভ্যাস তার, দুনিয়ার সবকিছুর খবর তার কাছে থেকে, বিশেষ করে কারোর ঘরের হাঁড়ির খবর। নিয়াজ একটু জোরেই হাসলো আর বলল, তুই যদি আজকে জেদ করে ওই আন্টির ছেলেকে বিয়ের জন্য রাজি হয়ে যেতি তাহলে কি হতো? জাফরিন কোনো বনিতা না করে বলল, কি আর হতো? নিজেকে বোঝাতাম তুমি কোনোভাবে আমার কপালে নেই, আর না বোঝাতে পারলে আজকের মতোই কিছু একটা করে বসতাম হয়তো। এই কথা শুনে নিয়াজ জাফরিনকে আরো কাছে টেনে নেয়, এত কাছে যে জাফরিন নিয়াজের শ্বাস গুনতে পারছে এমন অবস্থা। নিয়াজ জাফরিনকে কঠিন গলায় বলল, আর কোনোদিন যদি এসব চিন্তা মাথায় আসে আর একটা আঘাতও যদি এভাবে গায়ে লাগাস, যেদিন আমার চেয়ে সেদিন আমার চেয়ে খারাপ কেউ হবে না। নিজেকে কখনো এইভাবে কষ্ট দিবি না, এটা অন্যায় জাফরিন। মানুষ এই বেঁচে থাকার জন্য কত কিছু করে, একদিন হসপিটালে যেয়ে দেখিস, সেখানে দেখতে পাবি দুনিয়াতে আরো 2টি দিন বেঁচে থাকার জন্য মানুষ কত চেষ্টা করে, কত হাহাকার আর আহাজারি করে। জাফরিন বলে, তোমাকে পেয়ে গিয়েছি যেহেতু আজকে আর এমন করব না, প্রমিস করছি। নিয়াজ নরম হলো, কিন্তু ততস্থ স্বরে বলল, মনে থাকে যেন। জাফরিন বলল, আমি তো ভাবতেই পারিনি তুমি এভাবে রাজি হয়ে যাবে, আমি তো মনে করেছিলাম তুমি বাবার কথা শুনে রেগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাও কিনা। আচ্ছা, তুমি কি বাধ্য হয়ে বিয়েটা করেছো? তোমার একটু ইচ্ছে ছিল না, তাই না? নিয়াজ বনিতা না করে বলল, পুরুষ মানুষকে কখনো জোর করে বাধ্য করা যায়? পুরুষ মানুষ কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে না, বিয়ে করতে চাই বলেই করে। আমি নিজের ইচ্ছাতেই রাজি হয়েছি বিয়ের জন্য। বিয়েতে আজ হোক বা কাল হোক, আরো সময় পরে করতামই। আমি তো শুধু সাধু সন্ন্যাসী না যে সারা জীবন একজন চিটারের জন্য নিজের জীবন এখানে ওখানেই আটকে রাখতাম। সময় নিতাম হয়তো আরো। আর আর মারও তো বয়স হচ্ছে, কতদিন এই মানুষটাকে আমার জন্য কষ্ট দিতাম বল? আমার অবস্থার জন্য সে অনেক হয়রান হয়েছে, আমাকে একা হাতে সামলেছে। আমি তো একজন মানুষের জন্যই কি বলতে গেলে কিভাবে যেন নিজেকে সামলাতে পেরেছিলাম। জাফরিন লম্বা একটা শ্বাস নিল। ঘড়িতে দেখলো 2টো বাজে, তারা অনেকক্ষণ গল্প করেছে। নিয়াজ তাকে তাগাদা দিচ্ছিল ঘুমানোর জন্য, অথচ বউয়ের সাথে দিব্যি গল্প করছে। জাফরিন গল্পে গল্পে খেয়ালই করেনি যে নিয়াজ তাকে আস্তে পিষ্টে জড়িয়ে রেখেছে, নাড়াছড়ার একটুও সুযোগ নেই। জাফরিন নিয়াজের দিকে তাকালো, এত সাধনার মানুষকে এত কাছে থেকে অনুভব করছে ভেবে এক অদ্ভুত ঠান্ডা শিহরণ তার পুরো গা বেয়ে নেমে গেল। একটা গরু লেগে আসছে তার, এই সুদর্শন ডাক্তার সাহেব আজকে থেকে তার স্বামী হয়ে গেছে। এই মানুষটার শরীর মন আজীবন সবকিছুর উপর তার অধিকার আছে। এখন আর কোনো বাধা নেই, না তাকে ছুতে, না তাকে অনুভব করতে। জাফরিনকে অনেকক্ষণ এভাবে তাকিয়ে থাকতে দেখে নেয়াজ বলল, কি দেখছিস এমন করে, ঘুম পাচ্ছে? জাফরিন বলল, তুমি আমার এত কাছে আছো, জানো আমি তো ভেবেছিলাম বাংলা সিনেমার মতো তুমি গড়ে এসে বলবে, জাফরিন আমার পক্ষে এই বিয়ে কখনই মেনে নেওয়া সম্ভব নয়, সময় লাগবে, তাই তুই বেডে ঘুমাবি আর আমি সোফায় ঘুমাবো।
নিয়াজ জোর করে হেসে উঠল। কয়েক সেকেন্ড পরেই তার হুঁশ হলো। এখন এখন অনেক রাত হয়েছে। কোনো রকমের হাসি চেপে না রেখে বলল, তুই এখন বাংলা সিনেমা আর সিরিয়াল খুব দেখিস তাই না? জাফরিন বলল, এখন দেখি না, আগে দেখতাম। নিয়াজ আবারও হাসলো। জাফরিনের কপালে টোকা দিয়ে বলল, পাগলি মেয়ে। জাফরিনও হাসো, জাফরিনও হাসো এসব কথায়। নিয়াজের ঠোঁটের হাসি দেখে জাফরিন এর কোনো যেন তীব্র আকর্ষণ হচ্ছে। নিজেকে সে মনে প্রাণে সবকিছু নিজের করে চাচ্ছে। হয়তো স্বামী স্ত্রী সম্পর্ক এমনই, দুই মেরু এক জায়গায় হলে চুম্বকের আকর্ষণ কেমন করে। জাফরিন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না, চাইলেও না। নিয়াজের মুখটা আলতো করে দু হাতে আঁচলাই নিয়ে আঁচলাই নিয়ে নিজের মুখ বরাবর আনলো। নিয়াজ কিছু টাওয়ার করার আগে জাফরিন নিজের ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো। দস্যুর মতো জাফরিন নিয়াজের মনে কড়া নাড়ল। হঠাৎ করে জাফরিনের এই অতর্কিত আক্রমণ নিয়াজের সামলাতে একটু বেগ পেতে হলো। নিয়াজ চাইলেই থামাতে পারে, কিন্তু সে চাইছে না। সেও চাচ্ছে জাফরিন তাকে আজকে নিঃস্ব করে দিক। অনেক ক্লান্ত আর তৃষ্ণার্ত সে, আরাম দরকার তার। একটু একটু করে মেয়েটা নিজের নিয়াজের উপর নিয়ন্ত্রণ নিয়ে ফেললো। মরুভূমির উত্তপ্ত বালিতে এক পশলা বৃষ্টি হলে যেমন সবকিছু চুষে নেয়, তেমনি জাফরিনের প্রতিটা আদর স্পর্শ নিয়াজকে আরো বেপরোয়া আর নিয়ন্ত্রণহীন করে ফেলেছে। অবশেষে নিয়াজ আত্মসমর্পণ করলো। বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে। যত রাত বাড়ছে আদরের স্পর্শ গভীরতা তত হচ্ছে। শেষ রাতে জাফরিনের কান্না নিয়াজকে আরো অস্থির করে তুললো। নিয়াজ তার আদুরে বউয়ের কপালে ঠোঁট চুইয়ে বলল, আর কাঁদিস না বউ, তোকে কাঁদতে দেখলে ভালো লাগে না। ব্যাস, আর কি? জাফরিন নিয়াজের গলা জড়িয়ে আরো বেশি কাঁদলো। কান্না ভেজা মুখ নিয়ে নিয়াজের আরেক তরফা আদর করতে মত্ত হলো সে। গলায় মুখ ডুবিয়ে ফিস ফিস করে বলল, তুই সত্যি আমার আমার হয়েছ, তুমি সত্যি আমার হয়েছ। আমার যে চুলের বাজে চুলে বিলি করে কেটে দিতে দিতে রসিকতা করে বলল, এত আদর ভাব ভালোবাসার আদান প্রদান কি স্বপ্নে হয়? তুই স্বপ্নে নেই, এই সবই সত্যি। আমি সত্যি, তুই সত্যি, আর আজকের এই রাতের মুহূর্তগুলোও সত্যি। জাফরিন নিয়াজের উন্মুক্ত বুকে আশ্রয় নিল। ভেজা চোখ থেকে পানির জলও লেপ্টে গেল। জাফরিন ওভাবেই বলল, ভালোবাসি, 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 ভীষণ ভালোবাসি নিয়াজ রাশিদ তোমাকে। আমার 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 হাত ছেড়ো না কখনো, প্লিজ আগলে নিও। নিয়াজ সবটা শুনে কিন্তু তৎক্ষণাৎ জবাব দিতে পারল না। আসলে তার তো আবার ভালোবাসা বিয়েতে ধাতস্থ হতে হবে। জাফরিন যাতে মন না বার করে এজন্য বলল, তোকে আগলে না নিলে কি করে বাঁচবো বল? এই যে হাত ধরেছি আজকে, আর ছাড়বো না কখনো। তুই ছাড়া ভালোবাসা দেবার মতো আমার জীবনে কেই বা আছে? এইভাবে ভাব ভালোবাসা দিতে আর নিতে নিতে তারা কখন ঘুমিয়ে পড়েছে সে খেয়াল নেই তাদের। সকাল 10টা, নিয়াজের ঘুম ভাঙলো। সকালের রোদ পর্দা ভেদ করে ঘরে এসে আবছা আলো ফেলেছে। নিয়াজ এর বুকের বাম পাশে বাড়ি মনে হলো। ধীরে ধীরে চোখ মেলতেই দেখলো জাফরিন নামের এক নারী তার বাম পাশের বুকের উপর শুয়ে আছে। এমন ভাবে জড়িয়ে ধরে আছে, নড়াচড়ার উপায় নেই। নিয়াজ আলতো করে জাফরিনকে নিজের বুকের উপর থেকে তুলে বালিশের উপর মাথাটা রাখলো। জাফরিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। নিয়াজ ভালো করে দেখলো জাফরিনকে। এত মায়া কেন এই মুখে? এই মুহূর্তে জাফরিনকে আকাশ থেকে নেমে আসা রূপকথার কোনো এক অপসরী অপসরী মনে হচ্ছে। একে একে গত দিনের সব কথা মনে পড়ে করে সে হাসলো। রাতে জাফরিনের করা নিয়ন্ত্রণহীন পাগলামোর কথাও মনে পড়লো। নিয়াজ জাফরিনের গাল ছুঁয়ে বলে, এত ভালোবাসা নিয়ে কিভাবে এতদিন বিদেশে পড়েছিলি? জাফরিন ঘুমের মধ্যেই একটু নড়ে ওঠে। নিয়াজ জাফরিনের বাম হাতটা দেখে, ব্যান্ডেজটা ঠিক আছে কিনা দেখে। ঠিক আছে, তবে আবার ড্রেসিং করে দিতে হবে। জাফরিনকে ঘুমোতে দিয়ে নিয়াজ বিছানা ছেড়ে উঠে ওয়ার্ডরোব থেকে একটা টি শার্ট বের করে জাফরিনকে কোনো রকমে পরিয়ে দেয়, যাতে হুট করে ঘুম ঘুম উঠে নিজেকে দেখে বিব্রত না করে। মেঝেতে ছড়িয়ে থাকা সমস্ত কাপড় চোপড় উঠিয়ে নেয়। ওয়াশরুমে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। হাসপাতালে যেতে হবে তাকে। হঠাৎ করে এত কিছুর হয়ে গেল। কিছু ছুটি নেওয়া হয়নি। আজকে গিয়ে ছুটির জন্য এপ্লাই করতে হবে। অনেক ছুটি জমা পড়ে আছে এমনিতেও। ফ্রেশ হয়ে এসে
অফিসের জন্য রেডি হয়ে জাফরিনকে ডাকে সে। সকালে মেডিসিন আছে। জাফরিন তখনও ঘুমে আচ্ছন্ন। নিয়াজ তার কাছে গিয়ে বসে। জাফরিনের বেবি বেবি হেয়ার গুলো মুখে এসে পড়েছে, সেগুলো আলতো করে কানের পিঠে দিয়ে দেয়, তারপর ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকতে থাকে, জাফরিন, জাফরিন, উঠতে হবে, অনেক সকাল হয়ে গেছে, কিছু খেয়ে মেডিসিন নিতে হবে, হাতের ব্যান্ডেজটা ড্রেসিং করতে হবে, জাফরিন। জাফরিন ঘুমের মধ্যেই বলে ওঠে, এই লোক আমাকে স্বপ্নের মধ্যে এসো ওষুধ খেতে বলে? কই এতদিন তো, কই একদিন তো এসে তো দুই চারটা চুমু খেতে পারে, আনরোমান্টিক বেডা। নিয়াজ ভ্রু কুঁচকে তাকায় জাফরিনের ঘুমন্ত মুখের দিকে তাকায়। কি বললো মেয়েটা? সে আনরোমান্টিক? সারা রাত রামায়ণ পড়ে সকালে সীতারামের মাসি হয়ে গেল না ব্যাপারটা? নিয়াজ মুখ ফুলিয়ে বলে, বেশ জোরে জাফরিনকে বলে, এত এত আদর করার পরেও আমি আনরোমান্টিক বেডা মানুষ? জাফরিন কথাটা শুনে ঘুম ছুটে যায়। চোখ খুলে নিয়াসের নিজের এত কাছে দেখতে পেয়ে বরকে যায় সে। ব্যাবলার মতো বলে ওঠে, তুমি তুমি এখানে কি করছো? নিয়াজও কম যায় না, সেও বলো, স্বামীর কাছে বউ কি করে? জাফরিন বলে, কে স্বামী, কার স্বামী? নিয়াজ বলে, জাফরিন রিল্যাক্স হ, ঘুম থেকে উঠেছিস তুই, সব গুলিয়ে ফেলেছিস। জাফরিন স্থির হয়ে নিজের দিকে তাকায়। কয়েক সেকেন্ড যেতে না যেতেই পেছনের ঘটা ঘটনাগুলো মনে পড়ে, রাতের কথাগুলো মনে পড়তেই নিজের দিকে তাকায়। লজ্জায় আবারও খাতার মধ্যে মুখ লুকিয়ে নেয়। নিয়াজ বলে নিয়াজ নিয়াজ হেসে বলে, হুঁশে আসছে ম্যাডাম, মনে পড়ছে সব। তুই না বললি আমি আনরোমান্টিক বেডা মানুষ? আয় তোরে আরেকটু বুঝাই দিই। জাফরিন কাতার নিচ থেকেই বলে, না এখন বুঝবো না, ব্রাশ করিনি, বাসি মুখে তিতা লাগবে সব। ডাক্তার ডাক্তার স্বামীরা কি এমনই নিষ্ঠুর হয়? স্বামী বিয়ের পরের দিনই নতুন বউ রেখে কাজে চলে গেছে, সারা দিন কোনো কথা নাই, খোঁজ খবর নাই, ফোন করে একটু জানতেও চাই না কেমন আছি, খাইছি কিনা। আমার স্বামীর জন্য বুকের মধ্যে ব্যথা করে, আর সে দিব্যি আছে নিজের মতো। আমি জানি তো তুমি আমাকে বিয়েটা মন থেকে করোনি, মন থেকে করলে গড়ে অসুস্থ বউ রেখে এভাবে যেতে পারতে? আমার স্বামী আমাকে ভালোবাসে না, কি কপাল আমার। এই দুই এই দিয়ে গত 2 ঘন্টা 5 বার কল দিয়েছে জাফরিন। প্রতিবারই কল করে সে একটা কথাই বলে বেড়াচ্ছে, হয়তো হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠাচ্ছে। নিয়াজ পড়েছে মহা মুশকিলে, জাফরিনকেও কিউ বা বলবে। আসলে বিষয়টা তো এমন বেখাদাই হয়ে গেছে, যে কোনো মানুষ কাছেই এটা বিরক্তিকর আচরণ হবে যে বিয়ার পর দিনই গড়ে নতুন বউ রেখে স্বামী কাজে গেছে। নিয়াজ জাফরিনকে প্রতিবারই বোঝাচ্ছে, সে তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করবে, হাসপাতালে অফিস টাইম শেষ হলেই চলে আসবে, কিন্তু কে শোনে কার কথা, কে বুঝে তার কথা? জাফরিনের সেই এক কথা, কখন আসবা, তাড়াতাড়ি আসো। এই যে মিনিট 10 আগেই জাফরিন নিয়াজকে কল করেছিল রোগী দেখার সময়, একবার ফোন বেজে গেছে, আবার ফোন দিয়েছে। নিয়াজ দ্রুত ওষুধ লিখে রোগীর বিদায় করে দিয়ে কলটা ধরে। নিয়াজ বলে, হ্যাঁ জাফরিন বল, দ্রুত বলবি, রোগীর অনেক ভিড় এখন। জাফরিন মেকি কান্নার সুরে বলে, তুমি আমাকে বউ বলে মানতে পারছো না তাই না? এজন্যই নাম ধরে ডাকতেছো, আবার তুই বলাও ছাড়তে পারতেছো না। মানুষের বর দেখি বউকে কত কিউট কিউট নামে ডাকে, আর তুমি আমাকে নাম ধরে ডাকতেছো? নিয়াজ নিয়াজের এই কথাগুলো শুনে বিমড়ি খাওয়ার মতো অবস্থা। সামনে একটা মহিলা বাচ্চাকে নিয়ে বসে আছে ডাক্তার দেখাবে বলে, এরই মধ্যে মেয়ের এসব আজগুবি কথা। জাফরিনের এরকম ইমেচিউর নাকি? নিজের বিয়ে করে সে এরকম স্বামী পাগল হয়ে গেল, বুঝতে পারছে না নিয়াজ। নিয়াজ ধীরে ধীরে বলল, আমি একটু পরে তোকে কল দিচ্ছি, এখন পেশেন্ট দেখতে হবে। নিয়াজের বলতে দেরি হলো, কিন্তু জাফরানের কল কাটতে দেরি হয়নি। কট করে টুট টুট করে কলটা কেটে যাওয়ার শব্দ পেল সে। তার আসলে কিছু করার নেই, ডাক্তারদের জীবন এমনই। নিজের জীবনের আগে মানুষের জীবন রোগ সুখ নিয়ে ভাবতে হয়। নিয়াজ মনে মনে ভাবলো, রোগী দেখা শেষ করে মেয়েটার মান ভাঙাতে হবে। আবার সে রোগী দেখায় মন দিল। প্রায় ঘন্টাখানেক পর রোগীর ছাপ কমলো, প্রায় নেই বললেই চলে। আগামী 7 দিন ছুটি নিয়েছে সে। কোনো অনিবার্য জরুরি কল ছাড়া সে হাসপাতালে আসবে না। আউটডোরে পেশেন্ট দেখার সময়ও 7 দিন অবধি স্থগিত করেছে। নিয়াজ পকেট থেকে ফোনটা বের করে কল লিস্ট দেখলো। না, জাফরিনের আর কল বা মেসেজ আসেনি। মেয়েটা অনেক অভিমান করেছে হয়তো। নিয়াজ কল করলো জাফরিনকে। কল করার সাথে সাথেই জাফরিন কলটা রিসিভ করে যেন নিয়াজের কলের অপেক্ষাতেই ছিল।
নিয়াজ বলল, ফোনের কাছেই ছিলি? আমাকে মিস করছিস খুব? জাফরিনের খুব রাগ হয়, লোকটা আবার তুই করে নাম ধরে ডাকতেছে। সাদেকি আর তাকে আনরোমান্টিক বলে। জাফরিন, জাফরিন কথা বলছে না, চুপ করে আছে। নিয়াজ আবারও বলল, তখন ওভাবে বলার জন্য সরি। সত্যি সামনে অনেক পেশেন্ট ছিল। কি করছিস? খেয়েছিস দুপুরে? জাফরিন অভিমান করে বলে, আমি খেলেই বা কি আর না খেলেই বা কি, কার কি যায় আসে? আমি বাঁচলেই বা কি আর দুনিয়াতে না থাকলেই বা কি? আমি না থাকতে, আমি না থাকলে তো কারোর জন্য খুবই ভালো হয়। ফোন করে কেউ আর ডিস্টার্ব করবে না, রোগী দেখায় ব্যাঘাত হবে না। নিয়াজ বলল, কবুল বলে এখনো 24 ঘন্টাও পার হয়নি, প্রথম দিনই এত অভিমান? তুই তো আমাকে চিন্তায় ফেলছিস। এজন্য হলে তো প্রতিদিন তোর মান অভিমান ভাঙাতে আমার জীবন কাবাব হয়ে যাবে রে জাফরিন। জাফরিন বলে, বলেছি তো, বলেছিলে কেন কবুল? না বললেই পারতে। নিয়াজ জাফরিনের গলাটা আগের চেয়ে একটু ভারী শুনতে পেল। তার মানে মেয়েটা কাছে। এই কেমন অবসেশন মেয়েটার নিয়াজের প্রতি! এত ভালোবাসে নিয়াজকে। কোথায় এতদিন তো সে দিব্যি দূরে ছিল তাকে ছাড়া। এখন একটুতেই অভিমান করছে। নিয়াজ মনে মনে ভাবলো, গতকাল রাতে শরীরের সাথে মিশে যাওয়ার সাথে সাথে দুজনের আত্মাটাও হয়তো মিলেমিশে একাকার হয়ে গেছে। এজন্য জাফরিন আরো নরম হয়ে গেছে তার প্রতি। নিয়াজ শান্ত ধীরস্থির ভাবে বলল, আমার মন আবার বারবার এক কথাই বলছিল জানিস, জাফরিনকেই বউ হিসেবে পাওয়ার জন্য কবুল বলতে হবে। জাফরিন নামক রমণী ছাড়া নিয়াজ নিয়াজ তোর ইহকালের কোনো গতি নেই। জাফরিনের অভিমান হয়তো একটু কমলো। সে বাচ্চাদের মতো আদরের সুরে বলল, বাড়ি কখন আসবা? আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না, কান্না পাচ্ছে। আদর পা উম আদর পাচ্ছে, জলদি আসো না। নিয়াজ হেসে বলল। এভাবেই হেসে ফেললো সে। মনে হচ্ছে জাফরিন যেন রবি ঠাকুরের গল্পের ছোট্ট কিশোরী বউ। বউর বাড়িতে ফিরতে দেরি করাকে অভিমান করে মুখ ফুলিয়ে রাখতো। নিয়াজের ঘড়ির দিকে তাকালো। তার আজকের মতো হসপিটালের অফিস টাইম শেষ। 2টো বেজে গেছে। পরক্ষণেই নিয়াজ কিছু একটা ভাবলো, তারপর বলল, এই তো আরো অনেক রোগী আছে, শেষ করে তারপর ফিরবো। আর কি বলবি, আদর পাচ্ছে? আচ্ছা, বাড়ি এসে এটার ব্যবস্থা করব। আচ্ছা, রাখছি আপাতত। বাড়ি এসে কথা হবে। নিয়াজ হসপিটাল থেকে যাবতীয় কাজ শেষ করে বের হলো আরো আধা ঘন্টা পর। জাফরিন কিছুটা উপহার দেওয়া হয়নি বিয়ের দিন রাতে। ওর জন্য কিছু একটা কিনতে হবে। কিছু শাড়ি আর পরার মতো ড্রেসও কিনতে হবে। নতুন বউ পুরানো জামা কাপড় পরে ভালো লাগছে না তার এটা। এই যেই বাবা সেই কাজ। বড় একটা শপিং মলে গেল সে। প্রথমে গেল গহনার দোকানে। জাফরিনের জন্য সুন্দর দেখে একটা ডায়মন্ডের নাকফুল কিনলো সে। নাকফুল ছাড়া বিবাহিত মেয়েদের নাক নাকি খালি লাগে। এরপর কিনলো সোনার এক জোড়া ঝুমকো, কানের দুল। বেশি বড় না, আবার ছোটও না, ভারীও না খুব একটা, যাতে যখন মন চায় সে পড়তে পারে। শাড়ির দোকানে গিয়ে বেছে বেছে 5টা শাড়ি কিনলো সে নিজের জন্য। এরপর এরপর কিনলো কয়েকটা রেডিমেড ড্রেস। মানুষ বিয়ের আগে বউয়ের সাথে শপিং করে, আর সে বিয়ের পরে করছে। সব শপিং শেষ করে বাসার জন্য কয়েক পদের মিষ্টি কিনে বাড়ির দিকে রওনা হলো। নিজের বাড়ি পৌঁছাতে 20 মিনিটের মতো সময় লেগেছে। জাফরিন এই বাড়িতেই আছে। 2 ফ্ল্যাটের দরজাতেই ডোরবেল দিল সে। 1-2 মিনিটের মধ্যে জাফরিনের বাসার দরজা খুলে গেল। জাফরিনের মা দরজা খুলেছে। জাফরিনের মা বলল, বাবা এসেছিস? ওই বাসায় কেউ নেই, বড় ভাবি এখানেই আছে। আয় ভেতরে আয় বাবা। জাফরিনের মা আরো বলল, তোর পাগলি বউ তুই অফিসে যাওয়ার পর থেকেই যে ঘরে ঢুকেছে, বের হয়নি। দুপুরে কিছু খায়ও নি, শুধু বলছে তোমার জামাই আসলে খাবো। ভাবলাম ডাক্তার স্বামী তোর, তার আসার কি ঠিক আছে? শরীরটা তো একটু অসুস্থ, তাই তোর মাকে ডেকে নিয়ে এসেছি। শাশুড়ি আসলো, বোঝালো, আবার খাইয়েও দিয়েছে। আর হে, দুপুরে খাবারের কিন্তু তোর বউই রান্না করেছে আজকে। নিয়াজ হাতের ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকে বসার ঘরের দিকে সোফায় রাখলো। তার মা এখনো বসে আছে। ছেলেকে ছেলেকে দেখা মাত্রই বলল, তোর রুগী দেখা শেষ হলো? বিয়ের পরের দিন নতুন বউ রেখে হাসপাতালে যায় কেউ? দুনিয়াতে কি খালি তুই একাই ডাক্তার? হসপিটালে তুই ছাড়া আর কোনো ডাক্তার নাই? ডাক্তারদের ব্যক্তিগত জীবন বলে কিছু নাই? বউ বাচ্চা থাকে না তাদের? অন্তত আজকের দিন তো ছুটি নিতে পারতি। মেয়েটাকে বিয়ের প্রথম দিনেই কাঁদালি তুই। তোর আক্কেল জ্ঞান এর তারিফ করতে হয় বাবা। নিয়াজ চুপচাপ শুনলো। একদিনই তার মা সাইড বদলি করেছে।
এতদিনের মতো একজন একা বকা খেয়ে কুল পেত না, সে এখন আরেকজন এসে জুটেছে। আমতা আমতা করে বলল, হসপিটালে যাওয়াটা দরকার ছিল, হঠাৎ করে সব হলো, ছুটি নেওয়া হয়নি, এজন্য যেতে হয়েছে। ছুটি নিয়েছি 7 দিন। নিজের মা নিয়াজের মা আর কথা বাড়ালো না। এদিকে নিয়াজ মিষ্টির প্যাকেট আর 2টা শাড়ি আলগা করে মা আর শাশুড়ির হাতে দিয়ে বলল, এখানে বাসার জন্য মিষ্টি আছে, অন্য একটা ব্যাগে তোমাদের জন্য শাড়ি, আর আর এই ব্যাগে আরেকটা ব্যাগ, এখানে শ্বশুর আব্বার জন্য পাঞ্জাবি আছে। নিয়াজ জাফরিনের মাকে বলল, তোমার মেয়ে কি করে? জাফরিনের মা বলল, কাঁদতে কাঁদতে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেছে, দেখে আসলাম। নিয়াজ বাকি শপিং ব্যাগ গুলো নিয়ে জাফরিনের ঘরের দিকে যায়। ঘরে ঢুকে নিয়াজ আরেক তরফা বিমড়ি খায়। বউ তার ঘুমিয়ে আছে ঠিক আছে, কিন্তু যেভাবে ঘুমিয়ে আছে তাতে নিয়াজ শুকনো ঢুক গিলল। বউ তার শাড়ি পরে ঘুমাচ্ছে, বুকের কাছে শাড়ির আঁচল ঠিক নেই, পেটের অংশ অনেকটাই উন্মুক্ত, পায়ের কাছেও কাপড় অনেকগুলো উপরে উঠে আছে, যার ফর্সা পা উন্মুক্ত হয়ে আছে। হাতের ব্যাগগুলো কোনো রকমে সাইডে রেখে বউয়ের কাছে যাওয়ার জন্য আগায় সে। বউয়ের কাছে গিয়ে বসে। ভালো করে বউকে দেখতে সে বুঝতে পারে জাফরিন কেঁদেছে, কিন্তু কাঁদার পর চেহারার জেল্লা আরো বেড়ে গেছে। জাফরিনের গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো নিজেকে তীব্রভাবে টানছে, নিয়াজকে তীব্রভাবে টানছে, ঠিক যেমন করে সুনামি ধেয়ে আসে সমুদ্র থেকে লোকালয়ে। নিয়াজ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। ঘুমন্ত বউকে সন্তর্পণে দুহাতে পিঠের উপর নিচ দিয়ে গলিয়ে নিয়ে কাছে টেনে নিল সে। তারপর সাদা গোলাপি রং মিশানো ঠোঁট ধুরা প্রবল আকর্ষণে আঁকড়ে ধরল, এমন ভাবে তার উপর দখল নিল যেন একদিন একদিন এটা তার বেদখলে ছিল। নিয়াজের উন্মাদনায় গুরের স্পর্শ পেতে জাফরিনের ঘুম ছুটে গেল। চোখ খুলতেই দেখলো এটা নিয়াজ। তারপর আবার ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে ফেললো সে। কতক্ষণ নিয়াজ এভাবে মত্ত হয়েছিল দুজনের কেউ জানে না। ফিন থেকে শাড়ির আঁচল পুরোপুরি আলাদা হয়ে আছে। নিয়াজ জাফরিনকে আরো অবাধ্য স্পর্শে টালমাটাল করে ফেললো। এখন তখন নিয়াজ জাফরিনকে বলল, আজকে এত পাগলামি করছিস কেন? আমাকে কি এতদিন বেঘুরে শেষ করার ফন্দি আছে তোর? জাফরিন জবাব দেয়, চুপ করে আছে। জাফরিন জবাব দেয় না, চুপ করে আছে। নিয়াজ জাফরিনের চুপ থাকাকে মৌনসম্মতি ধরে নিয়ে একাচ্ছন্দ আধিপত্য বিস্তার আরো বাড়ালো। দুজন মানবীর মধ্যে চিরচেনা আদিম কার্যকলাপে এখন কোনো কথা হোক, তারা তা চাইছে না। এই ঝড় তারাই সামলাতে চাইছে। বেশ কিছুক্ষণ পর ঝড়ের পরিস্থিতি শান্ত হলে নিয়াজ নিয়াজ জাফরিনকে বলল, গত রাতে তোকে কোনো উপহার দিতে পারিনি, আজকে নিয়ে এসেছি, দেখ তো তোর পছন্দ হয় কিনা। নিয়াজের প্রশস্ত বুকে এলোমেলো হয়ে থাকা জাফরির মুখ তুলে তাকালো। স্বামীর মুখের উপহারের কথা শুনে চোখে চোখে মুখে হাসি ফুটে উঠলো তার। বিয়ের পর স্বামীর কাছ থেকে পাওয়া প্রথম উপহার, ছোট বড় যাই হোক না কেন সেটা অনেক স্পেশাল। নিয়াজ নিয়াজ বেডে এক পাশে রেখে দেওয়া গিফটগুলো এর ব্যাগগুলো ওঠায়। জাফরিন অনেক উচ্ছ্বাস আর কৌতূহল নিয়ে ব্যাগের দিকে তাকিয়ে আছে। এতগুলো ব্যাগ, নিয়াজ সবার সবার আগে নাকফুলের বক্সটা বের করে জাফরিনের সামনে ধরে। জাফরিন বলে, নাকফুল? নিয়াজ বলল, হ্যাঁ, নাকফুল ছাড়া তোকে খালি খালি লাগছে, মনে হচ্ছে কি যেন নেই। নাকি ফুটো করা আছে নাকি করতে হবে? জাফরিন বলল, আছে তো, নোজপিন একটা ছোট্ট দিয়েই রাখতাম, এখানে এসে খুলে রেখেছি। নিয়াজ বলল, তাহলে এটা আমি পরিয়ে দিচ্ছি। নিয়াজ নাকফুল পরিয়ে দেয় যত্ন করে। একটু ব্যথা পেলেও জাফরিন কিছু মনে হয় না। নিয়াজ দেখলো নাকফুলটা বউয়ের নাকের উপর একদম চকচক করছে। কি সুন্দর লাগছে মেয়েটাকে দেখতে। এবার অন্য উপহারগুলোর পালা। জাফরিন ঝুমকো জোড়া দেখেও অনেক খুশি হয়। ডিজাইনটা অনেক সুন্দর, না ভারী আর না হালকা। শাড়ির সাথে অনেক সুন্দর মানাবে। সবগুলোই অনেক সুন্দর। একটা রয়্যাল ব্লু জামদানি শাড়ি নিয়ে এসেছে নিয়াজ। শাড়িটা নিজের উপর ধরে মেলে দেখালো। নিয়াজ বলল, শাড়িগুলো পছন্দ হয়েছে? জাফরিন লাজুক মুখে বলে, অনেক বেশি পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। নিয়াজ বলে, তাহলে রেডি হয়ে নে, সন্ধ্যায় পদ্মার পাড়ে যাব। জাফরিন চমকে গিয়ে নিয়াজের দিকে তাকায়। তারপর বিয়ে হয়েছে খুব ঘরোয়াভাবে, কাউকে তো বলাও হয়নি তেমন। সে এখনো স্বামীর বাড়িতেও যায়নি। সে ভেবেছিল নিয়াজ বিয়ের বিষয়টা এখনই কাউকে জানাতে চায় না, কিন্তু তাকে অবাক করে দিয়ে বের
বেড়াতে নিয়ে যেতে চাইছে। নিয়াজ জাফরিনকে তার তার দিকে চেয়ে থাকতে দেখে প্রশ্ন করে, কি হয়েছে? বিয়ে করেছি, আমার বউকে আমি ঘুরতে নিয়ে যাব, কারোর সমস্যা হওয়ার কথা না। আমার কোনো সমস্যা নেই। জাফরিনের মুখে হাসি ফুটে ওঠে। সে যেটা নিয়ে চিন্তা ছিল সেটা এখন নেই। শ্বাসানন্দে শাড়ি গহনা হাতে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। নিজের দেওয়া জামদানি শাড়ি আর কানের ঝুমকো জোড়া পরে সে শাশুড়ি আর মাকে গিয়ে দেখায় স্বামীর দেওয়া উপহার। তাদের দুই মাকে অনেক খুশি হয় এটা দেখে। দুজন মিলে জাফরিনকে রেডি করে দেয় বাইরে যাওয়ার জন্য। খুব বেশি সাজেনি জাফরিন, সে তো এমনিতেই সুন্দর, হালকা করে সেজেছে। সন্ধ্যার একটু আগে আগে বের হয়। পদ্মার পাড়ে পৌঁছাতে তাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না। স্বামীর সাথে রিকশায় হাওয়া খেতে খেতে বেড়াতে যেতে জাফরিনের বেশ ভালো লাগছে। উঁচু নিচু রাস্তা, রাস্তা বলে ঝাঁকুনি খাচ্ছে তারা। জাফরিন নিয়াজের শার্টের কোনা ধরে রেখেছে। এটা দেখে নিয়াজ বউয়ের হাতটা শক্ত করে ধরে। জাফরিন এর কাছে আজকের দিনটা অনেক অনেক খুশির দিন মনে হলো, ঠিক যেমন ঈদের আগের দিন চাঁদ রাতের মানুষ যেমন খুশি হয়ে থাকে তেমন। মিনিট 15 মধ্যেই তারা পদ্মার পাড়ে পৌঁছায়। পদ্মার পাড়ে যেতে একটা ঠান্ডা মুক্ত বাতাস তাদের গা ছুঁয়ে দেয়। এটা অদ্ভুত একটা শান্তি দেয়। শরীরে যত ক্লান্তই থাকুক না কেন, এখানে বাতাসে আসলে মন ভালো হয়ে যায়। রঙের দোকানের 2 কাপ চায়ের কথা বলে একটু এগিয়ে গিয়ে তারা একটা জায়গায় বসে। এরই মধ্যে কিছুক্ষণ স- এ- এরই মধ্যে কিছুক্ষণ পর কয়েকটা পিচ্চি ছেলেমেয়ের হাতে কদম ফুলের তোড়া নিয়ে এদিকে ওদিকে দৌড়াতে দেখে তারা। জাফরিনের কদম ফুল অনেক পছন্দ। জাফরিন কদম ফুল দেখাতেই দেখেই বলে, কি সুন্দর কদম ফুলগুলো, ওখানে আশপাশে কোথাও বিক্রি করতেছে নাকি? নিয়াজ বাচ্চাদের ডেকে নিয়ে বলে, এগুলো কোথায় পাইছো? বিক্রি করতেছো কোথাও? বাচ্চাগুলো মাথা নাড়িয়ে না বলে। তারা বলে যে তাদের বাসার কাছে গাছ আছে, সেখানে থেকে পেড়ে নিয়ে এসে খেলছে। নিয়াজ তাদের থেকে কিছু কদম ফুল নেয়। বাচ্চারা চকলেট খাওয়ার জন্য টাকা দিয়ে বাচ্চাদেরকে চকলেট খাওয়ার জন্য টাকা দিয়ে দেয়। এতেই বাচ্চারা অনেক খুশি। হই হই করতে করতে তারা চলে যায়। নিয়াজ জাফরিনের হাতে কদম ফুলের তোড়াটা দেয়। জাফরিন হাতে নিয়ে লাজুক মুখে তাকিয়ে তাকিয়ে ফুলের তোড়াগুলোটার দিকে। টুকটাক করে কথা হয় তাদের মধ্যে। দূর থেকে এক নবদম্পতি বলে, বিবাহ পরবর্তী নতুন নতুন প্রেম কারো চোখে পড়ে, কারো ক্যামেরাবন্দী হয় মুহূর্তে। আগন্তুকটি বিড়বিড় করে বলল, বর্ষার গণঘটায় নতুন প্রেমের আগমন, ঠিক যেন বৃষ্টিতে ভেজা একগুচ্ছ কদম ফুলের উপহারেরই মতোই সুন্দর। নিয়াজ আর জাফরিন একটা ছবি ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। পদ্মার গল্পকথন নামে একটা অনলাইন পেজ থেকে নিয়াজ আর জাফরিনের সুন্দর মুহূর্তের একটা ছবি পোস্ট করা হয়েছে, যেখানে জাফরিন কদম ফুল হাতে নিয়ে লাজুক চোখে নিয়াজের দিকে তাকিয়ে আছে। নিয়াজও তার দিকে একটা প্রাণবন্ত হাসি দিয়ে তাকিয়ে আছে। ছবিটির সাথে সাথে মিলিয়ে সুন্দর একটা ক্যাপশনও দেওয়া হয়েছে পোস্টে। ছবি ক্যাপশনে লেখা, লাজুক মুখে তোমার অনবরত দৃষ্টিতে আমি হারিয়ে যাই প্রিয়তমা। ছবিটা পোস্ট করার সাথে সাথে হু হু করে ছড়িয়ে পড়ে আরো ছোট বড় বিভিন্ন পেজে। সবাই ছবিটাকে পছন্দ করে নিজেদের মতো ক্যাপশন সাজিয়ে পোস্ট করছে। লাইক, শেয়ার এবং কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। এরকম হতে হতে ছবিটি সবার নিউজ ফিডে ঘুরপাক খাচ্ছে। ছবিটা এত বেশি শেয়ার হয়েছে, সবাই কমেন্ট করে নিয়াজ আর জাফরিনের নাম পরিচয় বের করে ফেলেছে। নিয়াজের মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের তৈরি করা পেজ থেকেও ছবিটা পোস্ট করে একটা ক্যাপশন দিয়েছে তারা। নিয়াজের বন্ধুরা সহ পরিচিতদের মুখে একটাই প্রশ্ন, নিয়াজ কি আবার বিয়ে করেছে নাকি আবার নতুন প্রেমে পড়েছে? নিয়াজের আর জাফরিনের ব্যাচমেটদের নিয়াজ আর জাফরিনদের ব্যাচমেটদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। সেখানেও জল্পনা কল্পনা করছে সবাই। দুজনের ফোনে একের পর এক টেক্সট আসছে। কেউ নিয়াজের জীবনে ঘটে যাওয়া অতীত নিয়ে অনেক দুঃখ প্রকাশ করছে, আবার কেউ তারা প্রশংসা করছে। তার নতুন জীবনের জন্য শুভকামনাও জানাচ্ছে। এদিকে দুজনের বেখবর যে এদিকে দুজনের বেখবর যে তাদের ছবি নেট দুনিয়ায় এক প্রকার ভালোবাসার আন্দোলন শুরু করে দিয়েছে। দুজনের ফোনই সাইলেন্ট করা, ভালোবাসাময় মুহূর্তগুলো উপভোগ করছে তারা। এই মুহূর্তে দুনিয়ায় কি হচ্ছে সে খেয়াল নেই তাদের। পদ্মার পাড়ে নিয়াজের কাঁধে মাথা রেখে রাতের আলোয় নদী দেখছে জাফরিন। নিয়াজ বলল, ভালো লাগছে এখানে এসে? খুশি হয়েছিস? জাফরিন বলল, হ্যাঁ অনেক খুশি হয়েছি। তুমি আজকে একের পর এক সারপ্রাইজ দিয়েই যাচ্ছ। আমি ভেবেছিলাম তোমার জন্য হয়তো আমাকে আমার ভেবেছিলাম তোমার হয়তো আমাকে মেনে নিতে অনেক সময় লাগবে, সহজ হতে পারবে না। নিয়াজ বলল, কেন পারবো না সহজ হতে?
তুই কি আমার অপরিচিত কেউ? হ্যাঁ, বউ হিসেবে পেয়েছি এই তো গতকাল। তুই তো আমার চেনা মানুষই। জাফরিন স্বামীর কাঁধ থেকে মাথা উঠালো, নিয়াজের দিকে তাকিয়ে রইল স্থির হয়ে। নিয়াজ বলল, কি হলো? মাথা হঠাৎ করে উঠালি কেন? জাফরিন নিয়াজের হাত ধরে বলল, তুমি কি মনের জোর করে তুমি কি মনের সাথে জোর করে আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করছো? তুমি যদি আমাকে মেনে নিতে তোমার সময় লাগে তুমি সময় নাও, কিন্তু এইভাবে নিজেকে জোর করো না। আমি চাই না তুমি আমাকে বাধ্য হয়ে মেনে নাও। আমি চাই তুমি আমাকে মন থেকে কাছে টেনে নাও। আমি তোমাকে আমি তোমাকে আদুরা চাই না, পুরোটাই চাই। আমার আত্মার সাথে তোমাকে পুরোপুরি মিশিয়ে নিয়ে বাকি জীবন পাড়ি দিতে চাই। নিয়াজ জাফরিনের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরলো। নিয়াজ বলল, আমি যখন গতকালকে তোর নামে ৩ কবুল বলেছি তখন থেকে আমার বাকি জীবনটা তোর নাম করে দিয়েছি। কাল রাতে যখন তুই আমাকে স্পর্শ করে আমাকে আদরে ভরিয়ে দিয়েছিলি তখনই আমি তোর কাছে আমার শরীর, মন আর আত্মা পুরোপুরি আত্মসমর্পণ করেছি। তুই যখন আমাকে বুকে মাথা রেখে ঘুমাস তখন মনে হয় জীবনের সবচেয়ে সুখের ভারটা আমার বুকের উপর এখন ঘুমিয়ে আছে। আমার কোনো কিছুতেই অস্বস্তি হচ্ছে না। তোর সাথে থাকলে কোনো প্রকার প্রশ্ন আসছে না মনে, কসকস করছে না, হাইপার হচ্ছি না, ঘাবড়ে যাচ্ছি না, বুকের মধ্যে কোনো রকম ব্যথাও হচ্ছে না। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানিস? জাফরিন এতক্ষণ মন দিয়ে নিয়াজের কথাগুলো শুনছিল, কৌতূহল হয়ে প্রশ্ন করলো, কি? নিয়াজ হেসে বলল, আমি সারাদিন একটা সিগারেটও খাইনি, সুই নাইও আজকে। জাফরিন হেসে বলল, বিয়ে করে তাহলে তোমার উন্নতিই হয়েছে। এইসব সাইপাস তোমাকে যেন আর ছুতে না দেখি। খাওয়া তো দূরের থাকলো, খেতে হলে আমাকে চুমু খাবে বেশি বেশি, আমি সবসময় রেডি। আমার কোনো ওজর আপত্তি নেই এই নিয়ে। তুমি কাছে থাকলে আমার নিজেরই তো আদর আদর লাগে, মনে হয় সারাক্ষণ তোমাকে বুকের মধ্যে নিয়ে থাকি। মানুষজন শুনলে আমার পাবনায় মেন্টাল হসপিটালে পাঠাতে বলবে। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি তোমার প্রতি আগেও অ্যাবসেন্ট ছিলাম, এখনো আছি। এজন্যই জীবনে ৫টা বছর অনেক কষ্ট পেয়েও তোমাকে বলতে অন্য কোনো ভাবনাতে পড়িনি আমি। মনের মধ্যে একটা বই নিয়েই আমি দেশে এসেছিলাম। একটাই কথা মনে বারবার ঘুরপাক খাচ্ছিল, তোমাকে দেখে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি তখন কি হবে? কিন্তু দেখো ভাগ্যের কি লিখন, তোমার থেকে পালাই করতে করতে সেই তোমার সাথেই জীবন জুড়ে গেল। নিয়াজ বলল, তার মানে তুই এজন্যই আমার সাথে কথা বলতে চাইতিস না, এড়িয়ে যেতি, দূরে দূরে থাকতি, 10টা কথা বললে একটার উত্তর দিতি। এত কিছু মাথায় নিয়ে তুই ঘুমাতে কি করে জাফরিন? জাফরিন নিয়াজের হাতটা নিজের গালে টেকিয়ে দিয়ে বলল, ঘুম ঘুমাতাম না তো। তুমি জানো গত 5টা বছর আমি রাতে ঠিকঠাক ঘুমাইনি। কত রাত দিন যে এভাবে কেটে গেছে নিজেও জানি না। এই তো বিয়ের আগের রাতেও ঘুম হয়নি। সারা রাত পুরোনো কথাগুলো মনে করে কেঁদেছি। তবে এখন ঘুম পায়। তোমার বুকে মাথা রাখলে, তুমি যখন 2 হাতে জড়িয়ে নিয়ে আগলে আগলে আরো বেশি বুকের কাছে টেনে নাও, তখন অনেক শান্তি লাগে। মন চায় তোমার বুকের মধ্যে একদম ঢুকিয়ে দেই। নিয়াজ বলে, আরো আমারও এমনই একটা কিছু মনে চায়। জাফরিন বলে, কি মনে চায়? নিয়াজ জাফরিনের গালে টেনে দেয়, তারপর বলে, তুই যখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে নিয়ে তাকিস, আমারও মন চায় তোকে বুকের মধ্যে এভাবে লুকিয়ে রাখতে, তোর বুকে লুকিয়ে লুকিয়ে পড়তে। সাধ্য থাকলে লুকাতাম। জাফরিন বলে, তাহলে একটা চুক্তি করি চলো। নিয়াজ বলল, কিসের চুক্তি? জাফরিন বলে, অর্ধেক রাত আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, আর বাকি অর্ধেক রাত তুমি আমার মধ্যে। বলো ডিল? নিয়াজ বলল, আচ্ছা ডান। নিয়াজ আর জাফরিন আরো কিছুটা সময় একান্ত মুহূর্ত কাটালো নিজেদের মধ্যে। আজকে তাদের এই বেড়াতে বের হওয়াটা খুব দরকার ছিল। দুজনের মধ্যে একটা কথা ছিল যেগুলো খোলাসা হওয়া দরকার ছিল। এখন দুজনই অনেকটা নির্বাল লাগছে। বেশ অনেকটা সময় বাহিরে ছিল তারা। এদিক ওদিক ঘুরে ফিরে বাড়ির দিকে রওনা হলো তারা। এদিকে তারা জানেও না কি হয়ে গেছে আর কি হতে যাচ্ছে। বাড়ির দরজায় এসে ডোরবেল দিতে জাফরিনের মা দরজা খুলে দিল। জাফরিনের মায়ের মুখটা চিন্তিত দেখাচ্ছে। জাফরিনের মা বলল, ফোনে ফোন কোথায় তোদের? কখন থেকে কল দিচ্ছি? জাফরিন বলল, আমার ফোনটা ভুল করে বাসায় রেখে গেছি। নিয়াজ বলল, আমার ফোন সাইলেন্ট করে রেখেছিলাম হসপিটালে, আর চেঞ্জ করতে মনে নাই। কিছু হয়েছে মা? নিয়াজের মা নিয়াজের মুখে মা ডাক শুনে জাফরিনের মায়ের মনটা ভরে গেল।
তার ২ মেয়ে জামাই হীরের টুকরা পেয়েছে সে। নিয়াজ আর জাফরিন ভেতরে ঢুকেই দেখলো বসার ঘরে জাফরিনের মায়ের বান্ধবী সোফায় বসে আছে। নিয়াজের মা অন্য সোফায় একপাশে বসে আছে। জাফরিন ভ্রু কুঁচকে ফেলল। বিরক্তি নিয়ে তার মায়ের দিকে তাকালো, যার অর্থ এই মহিলা এখানে কি করছে? কি চায় সে? মায়ের সাথে মায়ের সাথে মেয়ের ছোকাছুকির মধ্যে জাফরিনের মায়ের বান্ধবী জাফরিনকে উদ্দেশ্য করে বলল, গতকালকে আমার ছেলের সাথে তোমার বিয়ের প্রস্তাব এনেছিলাম। তুমি বলেছিলে তুমি এখনো মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত নও, এজন্য বিয়েতে রাজি না। আবার তোমার মায়ের কাছে শুনলাম গতকাল রাতেই তোমরা দুজনে বিয়ে হয়ে গেছে। মাঝে কি এমন হলো যে কয়েক ঘন্টার মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলে? একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করার জন্য শখ হয়েছিল যে আমার ছেলেকে বিয়ে করতে রাজি হলে না? অবিবাহিত মেয়ে হয়ে বউ ছেড়ে যাওয়া একটা পুরুষকে বিয়ে করেছো যে তোমার আগে অন্য আরেকজনের সাথে ৫ বছর সংসার করেছে। শুধু তাই নয়, শুনেছিলাম লাভ ম্যারেজ। বিয়ের আগে অনেকদিন প্রেমও করেছে। তাকে বিয়ের জন্য মনে ধরলো তোমার? দুজনের মধ্যে কি ইয়ে টিয়ে চলছিল নাকি? জাফরিনের মা কিছু বলতে যাবে তার আগে জাফরিনের জাফরিন কিছু জাফরিনের মা বলল, জাফরিন নিয়াজকে অনেক আগে থেকেই পছন্দ করে। নিয়াজের বিয়ের আগে থেকেই ওকে ভালোবাসে, কিন্তু সময় তখন সহায় হয়নি। এতগুলো বছর পরেও সে নিয়াজকে বলতে পারেনি। সে আমাদের এই কথা জানানোর পর আর সময় নষ্ট করতে চায়নি। ওর বাবা, আমাদের ঘরের ছেলেকে আমরা চিনি। ওর প্রথম বিয়েটাতে যা কিছু হয়েছে সেটা ওর কোনো দোষ ছিল না। তাহলে ওর কোনো একটা সুস্থ সংসার বা জীবনসঙ্গী পেতে পারে না? আর জাফরিনকে শুধু তোর ছেলে বা অন্য কোথাও বিয়ে দিলেই কি একই সমস্যা হতো? দিলেই দিলেও কি একই সমস্যা হতো? আমি মানছি তুই অনেক আশা করেছিলি এই বিয়ে নিয়ে, কিন্তু নিয়তি অন্য কিছু ভেবে রেখেছিল। তাই তুই মনে আর কিছু রাখিস না। তুই ওদের গুরুজন মানুষ, ওদের আগামী দিনগুলোর জন্য দোয়া করে দিস। জাফরিনের মায়ের বান্ধবী এসব কথা শুনে তিতো মনে হলো না। মনে হয় সে জাফরিন আর নিয়াজের দিকে তাকালো। দুজনকে ভালো লাগছে, মানিয়েছে বেশ। গতকাল জাফরিনের চোখে মুখে যে অস্বস্তি আর বিরক্তি দেখেছিল, আজকে তার বদলে নতুন নতুন বিয়ে হলে যেরকম চোখে মুখে উজ্জ্বলতা দেখা যায় তাই দেখা যাচ্ছে। জোরাজুরি করে মেয়ে যদি নিজের মতো বাইরে গিয়ে তার ছেলেকে বিয়ে করতো, তাহলে বোধহয় একটা বোঝাপড়ার সংসার হতো। আর হতোই না, ভালোই হয়েছে। জাফরিনের মায়ের বান্ধবী বলল, তুই ঠিকই বলেছিস বন্যা। জাফরিনের নিজের মতো বাহিরে গিয়ে বিয়ে করলে আজকে এরকম হাসি খুশি থাকতো না। আমারই ভুল হয়েছে, সেজন্য জোরাজুরি করে সম্বন্ধ নিয়ে কথা বলা। তোদের ভালো থাকাটাই বেশি জরুরি। বান্ধবীর মুখে এই কথা শুনে জাফরিনের মা বেশ খুশি হয় নিয়াজের মা, নিয়াজ আর জাফরিনও। মহিলাটার মন থেকে ক্ষোভটা বের হওয়ার দরকার ছিল, মনে মনে বলে জাফরিন। আরো কিছুক্ষণ গল্প করে জাফরিনের মায়ের বান্ধবী বিদায় নিয়ে চলে যায়। এদিকে নিয়াজ আর জাফরিন ফ্রেশ হয়ে নিজেদের রুমে যায়। জাফরিন অনেক ক্লান্ত বোধ করায় আগে ফ্রেশ হতে যায়। নিয়াজ ফোন হাতে নেয়, সাইলেন্ট করা ছিল বিদায় বুঝতে পারেনি। ফোন হাতে নিয়ে দেখে পঞ্চাশ প্রায় 50টার মতো মিসড কল। সেই সাথে শত শত টেক্সট জমা হয়েছে সিনিয়র ও জুনিয়র বন্ধু-বান্ধব, কলিগদের। সবাই তাকে অভিনন্দন জানিয়েছে। নিয়াজ কিছু বুঝতে পারল না প্রথমে। ফোনে ওয়াইফাই অন করে ফেসবুকে ঢুকে যা দেখলো তাতে তার চক্ষু চড়ক গাছ। তার আর জাফরিনের একটা ছবি দিয়ে শত শত পোস্ট ফিড সাইলাব। সবাই দুয়ে সবাই দুমায়ে শেয়ার দিচ্ছে। কেউ বলছে নতুন প্রেমের ঘুমঝড়, আবার কেউ বলছে ডাক্তার নিয়াজ নতুন বিয়ে করেছে। কেউ আবার সুন্দর সুন্দর ক্যাপশন লিখে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছে। মেসেঞ্জার ওপেন করে দেখে ওখানে একই অবস্থা, টেক্সটের উপর টেক্সট। মূল স্ট্যাটাসটা দেখে নিয়াজের ভালো লাগলো। পিকটা আসলেই সুন্দর হয়েছে। জাফরিনের হাতে কদম ফুলের তোড়া মানিয়েছে ও। আজকে সন্ধ্যাটা জাফরিনের সাথে অনেক ভালো গিয়েছে। আসলেই তার কাছে মনে হয়েছে সে আরো নতুন নতুন প্রেমে পড়েছে। আবার প্রেমটা ভিন্ন রকম। বিয়ের পর নতুন বউয়ের সাথে প্রেম, বিবাহিত প্রেমিক সে। এইটা মনে করে অজান্তেই মুখে হাসি ফুটলো। কারো টেক্সট বা কলেরই উত্তর সে করলো না। ফোনটা সাইডে রেখে চোখ বন্ধ করে 5 মিনিট কি যেন ভাবলো। তারপর ফোনটা আবার হাতে নিল। গ্যালারি থেকে তার আর জাফরিনের আরেকটা আজকে সন্ধ্যায় তোলা বেশ কিছু ছবি থেকে যেটা সবচেয়ে ভালো সেটা সিলেক্ট করলো। তারপর প্রোফাইলে গিয়ে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস আর আপডেট ছবি আপডেট আপডেট করে ছবিটা দিয়ে কয়েকটা লাইন একটা পোস্ট লিখলো সে। তারপর পোস্ট করলো নিজের আইডিতে। পোস্ট করার সাথে সাথে শুরু হলো আরেক ঝড়।
কয়েক ঘন্টায় মানুষের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিয়াজের এই পোস্টের একদিকে যেমন সব শান্ত করলো, সেই সাথে মানুষ পেল নতুন কিছুর শুরুর গল্প। একের পর এক টেক্সট আসতেছে আর পোস্টে কমেন্টের সুনামি চলতেছে। এসব দেখে নিয়াজের ভালো লাগছে, বিষয়টা বেশ এনজয় করছে। এর মধ্যে জাফরিন এর বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। নিয়াজ তার দিকে তাকালো। একটা অফ লুপছেরা একটা অফ শোল্ডার ঢিলেঢালা কুর্তি পরেছে সে, পায়জামাটাও অনেক ঢোলা। দেখতে কিউট লাগছে জাফরিনকে, মনে হচ্ছে স্কুল শেষ করে সদ্য কলেজে পা দেওয়া টিন এজ এর একটা মেয়ে। নিয়াজ ফোনটা রেখে ধীর পায়ে জাফরিনের দিকে আগায়। জাফরিন তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছছিল। নিয়াজকে আগাতে দেখে তার হাত থেমে যায়। নিয়াজ খুব কাছে চলে এসেছে তার। ভেজা চুল থেকে পানি টপ টপ করে জাফরিনের ফর্সা গায়ে পড়ছে। গলায় বিন্দু বিন্দু পানি লেগে আছে। জাফরিনের অনেকটা কাছে চলে আসে। জাফরিনের অনেকটা কাছে চলে আসে। বউয়ের কোমর জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়। জাফরিন থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে। জাফরিন মৃদু কেঁপে ওঠে। বুকের ব্যথা বুকের মধ্যে উঠানামা করছে খুব তার। নিয়াজ নিয়াজ জাফরিনের গলায় আর ঘাড়ে মুখ ডুবিয়ে লেগে থাকা বিন্দু বিন্দু পানির টুকরোগুলো আদর করে ঠোঁট ঠোঁট চোয়ায়। কয়েকটা মিনিট পর জাফরিনের কানের কাছে ঠোঁট চুইয়ে ফিসফিস করে বলে, বউ হওয়ার পর তোকে আরো বেশি সুন্দর লাগছে কেন এত? এরকম হলে তো সমস্যা জাফরিন। জাফরিন ক্ষীণ গলায় বলল, আমি ডাক্তার নিয়াজের বউ, এজন্য আমাকে আরো সুন্দর লাগছে। নিয়াজ জাফরিনের কপালে শব্দ করে গভীরভাবে আদর করে দিল। তুই আরো এমনই সুন্দর হয়ে থাক সবসময়। তোর মুখের হাসিটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমাকে বেসামাল করতে এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই। জাফরিন বলে, আচ্ছা মনে থাকবে। নিয়াজ হাতের বাঁধন আলগা করে জাফরিনকে ছেড়ে দিতেই জাফরিন আবারও নিয়াজের শার্টের কলার ধরে নিজের কাছে টেনে আনে। নিয়াজের পায়ের পাতার উপর ভর দিয়ে আরেকটু উঁচু হয় সে। নিয়াজ ধরে রেখেছে ওকে শক্ত করে। জাফরিন নিয়াজের নিজের মতো আদর করছে, কপালে, গালে, চোখে, নাকে আর ঠোঁটে বেসামাল করা গভীর আদর। শার্টের আরো একটা বুতাম খুলে নিজের নিজের বুকের ছোট ছোট আদরের স্পর্শ নিয়াজকে বেতাল করার অবস্থা সে এখন। জাফরিন মুখটা তুলে নিয়াজকে বলল, আমি দাঁড় রাখি না, সব সুদে আসলে ফেরত দিই। নিয়াজ শব্দ করে হেসে ওঠে। দুজন অনেকক্ষণ চেয়ে থাকে একে অপরের দিকে। তারপর জাফরিন হাতের তোয়ালেটা নিয়াজকে দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে আসো এখন। নিয়াজ বাধ্য স্বামীর মতো কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। এদিকে নিয়াজের মেরিট পোস্টে সবাই যখন কমেন্ট করছে, শেয়ার করছে, তখন পৃথিবীর আরেক প্রান্তে হসপিটালের সাদা অ্যাপ্রনের বিছানায় শুয়ে থাকা এক রমণী ফোনে এসব দেখছে। নিয়াজের পোস্টে তার বুকের হাহাকার তৈরি করে দিল। অনুতাপ অনুশোচনায় বুকের মধ্যে খা খা করছে। নিজের হাতে নিজের জীবনের অন্ধকার ঠেলে দিয়েছে সে। সময় থাকতে ভালোবাসার মূল্য দেয়নি, স্বামী আর সংসারকে গুরুত্ব দেয়নি। সারা জীবন নিজের জেদ আর রূপের অহংকারে নিজেকে ডুবিয়ে রেখেছিল সে। সে চেহারাটা সারাক্ষণ আয়নায় দেখতো, আজ কতদিন সে আয়নায় নিজের মুখটাও দেখে না। সে সাহসী হয় না। নিজের দিকে তাকালে বড্ড আফসোস হয় তার। সে নিয়াজের পোস্ট করা পিকগুলো দেখছে। বউটা সুন্দর, সেই সাথে মায়াবীয় গড়নের। ফুস করে ফুস করে একটা শ্বাস ফেললো সে। আজকাল শ্বাস ফেলতেও অনেক কষ্ট হয়। এমন ভাবতে ভাবতে একজন নার্স ভিতরে ঢুকলো। মেডিসিন আর পানির গ্লাসটা হাতে দিয়ে বলতে থাকলো, ম্যাম, টেক ইউর মেডিসিন প্লিজ। চলবে। তুমি বৃষ্টি হয়ে নামলে, গল্পের তৃতীয় অংশ। লেখনীতে তানিয়া। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের গল্প পড়ায় ভুলভ্রান্তি থাকতে পারে, ভুলভ্রান্তি হয়, দয়া করে কষ্ট করে। অনেক বড় গল্প, এগুলা পড়তে ভুল হতেই পারে। স্ক্রিনের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকা যে কি কষ্ট, যারা স্ক্রিনের দিকে তাকায় তারাই জানে। এই জন্য ভুলগুলা প্লিজ আপনারা ক্ষমা করে দিবেন। আমাদের গল্পগুলো কেমন হচ্ছে জানাবেন। এরকম সুন্দর গল্প শুধু আমাদের চ্যানেলেই পাবেন, আর কোথাও পাবেন না। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে। সেই জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।